লাইভ আসসালামু আলাইকুম, চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লাইভ ক্লাসটিতে। দুঃখিত, এর আগের ভিডিওতে লাইভ ক্লাসটিতে আমাদের সাউন্ড প্রবলেম হচ্ছিল। আই গেস এই লাইভ ক্লাসে আমাদের সাউন্ড এবং সবকিছু ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, সবকিছু দেখতে পাচ্ছ। এখন একটু ঠিক আছে কিনা একটু সবাই জয়েন করে নেই আমরা, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, সবাই আমরা জয়েন করে ফেলি। সাউন্ড আই গেস ঠিক আছে। আমি একটু বলে রাখি, দেরি না করে, যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা, আমি লেট করতে চাচ্ছি না, আমি শুরু করে দিই, তোমরা আস্তে আস্তে জয়েন হয়ে নাও। ওকে, সো শব্দের বানানে যা থাকবে এবং উচ্চারণে যা হবে, সো পরীক্ষা হলে তোমার যে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই 8টা প্রশ্নে বানান দেওয়া থাকবে এবং সেগুলোর উচ্চারণ, অর্থাৎ বানানে কি থাকলে উচ্চারণে কি চেঞ্জ হয়, সেই জিনিসগুলো প্রথমে আমরা একটু দেখে নেই দ্রুতই। ওকে, প্রথমে আসো, যদি বানানে রস্বই বা দীর্ঘই থাকে, উচ্চারণ লেখার সময় আমরা হচ্ছে কি দীর্ঘই ব্যবহার করব। ফর এক্সাম্পল, তোমার পরীক্ষার হলে প্রশ্নে আছে ঈর্ষা, এই বানানটার উচ্চারণ লিখতে বলছে, রাইট? সো আমার দীর্ঘই আছে, এখন আমি কি পড়ছিলাম সূত্র অনুযায়ী, যদি রস্বই বা দীর্ঘই থাকে তাহলে উচ্চারণ যখন আমরা লিখব, সেখানে দীর্ঘই থাকলেও রস্বইকার হবে, আবার রস্বইকার থাকলেও রস্বইকার হবে। ওকে, সো ঈর্ষাতে আমার কি আছে, দীর্ঘইকার আছে, এই দীর্ঘইকার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে, এবং রেফ থাকলে র হয়। ওকে, এখন আসো, হসন্ত কোথায় বসে? কেউ কি জানো হসন্ত কোথায় বসে? কারো কি জানা আছে হসন্ত কোথায় বসে? হসন্ত কোথায় বসে কারো কি জানা আছে? জানা থাকলে একটু কমেন্ট করে দাও যে ভাইয়া আমি জানি হসন্ত কোথায় বসে এবং সেটা কোন জায়গায় হসন্তটা বসে, সেটা একটু আমি জানতে চাই, তোমাদের থেকে দেখতে চাই যে হসন্ত কোথায় বসে ভাইয়া, একটু সবাই আমরা কমেন্ট করে জানিয়ে দিই। ওকে, একটু আমরা সবাই কমেন্ট করে দেখি হসন্তটা কোথায় বসে। ওকে, জানে না? ওকে, ফাঁসা ভাইয়া বলছে জান না ভাই। ওকে, জি স্যার জানি। ওকে, জানো জানো, ভেরি গুড, অনেকে জানো। হসন্ত নিয়ে বলেন ভাই, এই যে নেহা জানে না। আসো, হসন্তটা কোথায় বসে আমি একটু বলি। দেখো, এই যে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, যে বর্ষা, ঈর্ষা। ওকে, এই যে দেখো ঈর্ষা, এই যে উচ্চারণটা আমি লিখলাম, দেখো উচ্চারণটা যে আমি লিখলাম, রয়ের নিচে হসন্ত দিলাম, কিন্তু তালব্যস্য কিংবা রস্যের নিচে আমি হসন্ত দিলাম না। এর রিজনটা কি? খুব সহজ ভাষা মনে রাখবা যে ভাইয়া, স্বরবর্ণের নিচে কখনোই হসন্ত বসে না, স্বরবর্ণের সাথে কখনোই হসন্ত বসে না, স্বরবর্ণের নিচে হসন্ত বসে না, নিচে হসন্ত বসে না। ওকে, বসে না। হসন্ত কোথায় বসে? কেবল ব্যঞ্জন বর্ণের সাথে হসন্ত বসে। ওকে, কেবল ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত বসে। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, যদি সেই ব্যঞ্জনের সাথে কোনো স্বর যুক্ত থাকে, স্বরের আকার, রস্যিকার, রস্যই, দীর্ঘ, এ, ওই, ও, মানে একার, ওইকার, কোনো কার যুক্ত থাকে, ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার যুক্ত থাকে, তাহলে সেই ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত হবে না। দেখো, ঈর্ষার মধ্যে রয়ের সাথে কি কোনো কার আছে? নাই, কিন্তু তালব্যস্যের সাথে একটা কার আছে, কি? আকার, রাইট? এই আকারটা আছে, যার কারণে তালব্যস্য নিচে হসন্ত হয় নাই, কিন্তু রয়ের সাথে কোনো কার নেই বিধায় সে রয়ের নিচে হসন্ত হয়েছে। আই হোপ হসন্তের ঝামেলাটা সবাই ক্লিয়ার, কোথায় হসন্ত বসবে আর কোথায় বসবে না, সবাইকে ক্লিয়ার? এই হসন্তের কারণে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার কাটা হয়ে যায়, কারণ অনেকেই হসন্ত দিতে ভুল করো, জানো না অ্যাকচুয়ালি কোন জায়গায় হসন্ত দিতে হয়। ওকে, কোন জায়গায় হসন্ত দিতে হয় অনেকেই জানো না, এই কারণেই বললাম। ওকে, ওকে, আসো ভাই, এমসিকিউ কখন পড়াবেন ভাই? তুমি কি এইচএসসি পরীক্ষার্থী? এইচএসসি পরীক্ষার্থী হলে এই কোশ্চেনটা তো করতে না, কারণ এইচএসসি তে কি সেকেন্ড পেপারে এমসিকিউ আসে তোমার, নাকি রিটেন পরীক্ষা হয়? ওকে, আসো, এরপর চলে যাই, হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকলে, যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে সেখানে কি হবে? আচ্ছা, একটু বললাম, আবার বলে দেই, সবাই একটু ভাইয়া 10 জন বন্ধুকে মেনশন করে দাও, কারণ ক্লাস শেষে হচ্ছে তোমরা পিডিএফ পাবা, এবং আজকের ক্লাসে যদি হচ্ছে গতকালের যে 1500 ছিল, সেই 1500 যদি বিট করতে পারো, তাহলে আজকের ক্লাসে যে কোনো একজনকে হচ্ছে আমি কিছুটা গিফট করবো পার্সোনালি, যদি হয় তাহলে আমি ঘোষণা দিব যে কি গিফট করবো। ওকে, সো সবাই 10 জন বন্ধুকে মেনশন করে একটু লিখে দাও যে খেলা হবে। ওকে, খেলা হবে, একটু লিখে দাও। ওকে, আসো, যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে তাহলে বানানে কি হবে, উচ্চারণের ক্ষেত্রে কি হবে? কেবল হ্রস্বইকার হবে। যেমন দেখো, নদী, নদীতে কি দীর্ঘইকার আছে, যার কারণে এখানে কি হয়েছে, হ্রস্বইকার হয়েছে। এরপর আসো, হ্রস্বউ বা দীর্ঘউ থাকলে কি হবে, বা উচ্চারণের ক্ষেত্রে হ্রস্বউকার হবে। যেমন উর্মি, দীর্ঘউকার আছে, তার মানে উচ্চারণে কি হবে, হ্রস্বউকার হবে। এবং দেখো, ময়ের সাথে আমার কার যুক্ত আছে বিধায় এখানে কোনো হসন্ত হয় নাই, কিন্তু রয়ের সাথে কার নেই, এই কারণে এখানে হসন্ত হয়েছে। নদীতে দেখো দুইটার সাথে কার আছে, যার কারণে এখানে কোনো হসন্তই বসে নাই। ওকে, এরপর আসো, পরবর্তীতে যাই,
রস্যাউকার বা দীর্ঘউকার থাকলে কি হবে, রস্যাউকার বা দীর্ঘউকার থাকলে রস্যাউকার হয়। ওকে, যেমন বধূ, বধুর মধ্যে হচ্ছে ধ রস্যুকার এবং দীর্ঘকার আছে বানানে, উচ্চারণে কি হবে, রস্যুকার হবে। সো আমরা চারটা প্রথম কি দেখলাম, আমি যদি একটু সামারাইজ করে দেই, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে যদি বানানে রস্যই বা দীর্ঘই থাকে উচ্চারণে রস্যই হবে, বানানে রস্যই বা দীর্ঘ ইকার থাকলে উচ্চারণে রস্যইকার হবে, বানানে রস্য বা দীর্ঘও থাকলে উচ্চারণে রস্যও হবে, বানানে রস্যউকার বা দীর্ঘকার থাকলে উচ্চারণে রস্যউকার হবে। এই জিনিসগুলো কেন দেখাচ্ছি, কারণ আগামীকাল যদি তোমার ভাগ্য ভালো থাকে, সো সহজ কিছু চলে আসলে তো ইজি, তুমি আমি বলি 8টার মধ্যে তোমার 2 থেকে 3টা হচ্ছে একদম সহজ থাকে, সেই সহজ হচ্ছে এরকম, এগুলো থেকে আসে। ওকে, এইগুলো থেকে আসে, এই কারণে বলতেছি যে ভাইয়া এগুলো একটু রিভাইজ করায় দেয়, ইনশাআল্লাহ এখান থেকে তুমি আগামীকাল যখন পরীক্ষা হলে দিবা আমার কথাটা একবার হলো মনে পড়বে যে তোমার হ্যাঁ ভাইয়া তো কালকে এগুলো পড়ানোর কারণে আমি পারতেছি এখন। ওকে, সো আসো পরবর্তীতে যাই, আমরা যাই। এই রি যদি স্বতন্ত্র অবস্থায় থাকে, স্বতন্ত্র অবস্থায় মানে কি, অর্থাৎ রি এর দুইটা ফর্ম আছে, রাইট, একটা হচ্ছে রি আর একটা হচ্ছে রিকার। সো এই যে রিকার, এটা হচ্ছে তো কার ফর্ম, আর এটা হচ্ছে স্বতন্ত্র অবস্থা। সো রি যদি স্বতন্ত্র অবস্থায় থাকে তাহলে সেখানে কি হবে, কি বসে, র রস্যিকার বসে। যেমন ঋতু, এর স্বতন্ত্র রি স্বতন্ত্র অবস্থায় আছে, সো এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, র রস্যিকার হবে, যার কারণে র রস্যিকার ত রস্যিকার। ওকে, ঋতু। এরপর আসো ওই থাকলে কি হবে, ও রস্যই, যদি ওই থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে ও রস্যই হবে। ওকে, যেমন ঐক্য, সো ঐক্যতে আমার কি হবে, দেখো ঐক্য, ওই আছে, রাইট, সো এই ওইটা চেঞ্জ হয়ে কি বসবে, ও রস্যই বসবে। এবং ক জফলা, কি আছে, ক জফলা, জফলা উচ্চারণের নিয়মে আমরা পড়বো যে যদি শব্দের শেষে জফলা থাকে তাহলে যেই বর্ণের সাথে জফলা আছে সেই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়, যেই বর্ণের সাথে জফলা আছে সেই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়। মানে যদি শব্দের শেষে জফলা থাকে তাহলে যেই বর্ণটার সাথে জফলা আছে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হবে। যেমন দেখো ঐক্য দুইবার উচ্চারণ হয়েছে কিনা, কয়ের উচ্চারণ দুইবার হয়েছে, দেখো। সো কয়ের নিচে দ্বিতীয় কয়ের সাথে ক ওকার যুক্ত আছে, মানে ওকার আছে, যার কারণে সেখানে হসন্ত হয় নাই, কিন্তু প্রথম কয়ের নিচে আমার কি কোনো কার নেই বিধায় এখানে হসন্ত যুক্ত হয়েছে। সবাইকে ক্লিয়ার? ওকে, এরপর আসো ও থাকলে কি হবে, ও রস্যাউ, ওই থাকলে ও রস্যই, ও থাকলে ও রস্যাউ। যেমন ঔষধ, ওকে, ঔষধ। সো ঔষধ বানানে হচ্ছে, যেমন দেখো তোমার ঔষধ, ওকে, এখানে এই যে এই শয়ের সাথে কিন্তু একটা অযুক্ত আছে, যেটা হচ্ছে উজ্জ অবস্থায়, উচ্চারণ হয় নাই, মানে উচ্চারণ হয়েছে কিন্তু সেখানে সরাসরি অবস্থান নাই, যার কারণে এখানে হসন্ত বসে নাই, কিন্তু ধয়ের সাথে কোনো কিছু নাই বিদেশি ধয়ের নিচে হসন্ত যুক্ত হয়েছে। ওকে, রেফ থাকলে কি হয়, র হসন্ত হয়, যদি কোনো বর্ণের সাথে রেফ থাকে বানানে তাহলে উচ্চারণের ক্ষেত্রে র এর সাথে হসন্ত হবে। যেমন দেখো বিস্তীর্ণ, ওকে, এই যে ন রেফ, কি ন রেফ, সো এই রেফ থাকলে কি হয়, এর পূর্বে আমার র হসন্ত, রেফের পরিবর্তে কি র এর সাথে হসন্ত ব্যবহার করতে হবে। আর মূর্ধন্য থাকলে কি ব্যবহার হয়, দন্তন্য ব্যবহার হয়। সো বিস্তীর্ণ, ওকে, বিস্তীর্ণ উচ্চারণটা কি হবে, বিস্তীর্ণ, বড় শিকার দন্তস্ব। এই যে এখন আসো তালব্যস্য আর দন্তস্য আর মূর্ধন্যস্য, এইটার মধ্যে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা আজকে আমি ক্লিয়ার করে দিব। কারণ অনেক সময় আমরা দেখি, আমরা জানি তালব্যস্য আর মূর্ধন্যস্য থাকলে কি হয়, তালব্যস্য হয়, ওকে, কিন্তু মাঝে মাঝে তালব্যস্য থাকলে কি হয়ে যায়, দন্তস্য হয়ে যায়। সো এটা কখন হবে সেই জিনিসটা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। ওকে, আসো পরবর্তীতে চলে যাই দেরি না করে। বর্গীয় জ এবং অনস্তীয় জ থাকলে কি হবে, বর্গীয় জ হবে। যেমন যোগ্য, ওকে, সো যেহেতু অনস্তীয় জ আছে, সো এই অনস্তীয় জ পরিবর্তন হয়ে কি হবে, বর্গীয় জ হবে। এবং যোগ্য, এই যে জ সংযুক্ত ইয়, এটা কি জ সংযুক্ত ইয়, জ সংযুক্ত ইয় থাকলে সেখানে কি হয়, সেই স্থানে গ যোগ গ চন্দ্রবিন্দু হয়। ওকে, যার কারণে এখানে গ যোগ গ এর পাশে আবার গ চন্দ্রবিন্দু হয়েছে, মানে যজ্ঞ। এই যে যদি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো, যদি তোমার কোন বর্ণের সাথে দেখো জ সংযুক্ত ইও আছে, অর্থাৎ এইটা আছে, এইটার পরিবর্তে কি বসে, গ যোগ গ চন্দ্রবিন্দু। ওকে, গ যোগ গ চন্দ্রবিন্দু বসে, যার কারণে এখানে এইটার পরিবর্তে যোগ্য, ওকে, এই গ যোগ গ চন্দ্রবিন্দু ওকার বসছে। আর অনস্তীয় জ থাকলে সেটার পরিবর্তে বর্গীয় জ বসে। ক্লিয়ার? এরপর আসো পরবর্তীতে যাই। খণ্ডত থাকলে কি হয়, ত হসন্ত হয়। রিকার সংযুক্ত বর্ণ থাকলে যুক্ত বর্ণ যদি অপরিবর্তনীয় থাকে, মানে যদি কোনো বর্ণে রিকার দেখো তাহলে সেটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি
খণ্ডত থাকে তাহলে সেখানে কি হয়, ত বসে। সো এই যে হৃৎপিণ্ড খণ্ডত আছে, এই খণ্ডত জায়গায় জাস্ট ত হসন্ত বসায় দিবা। সো হৃৎপিণ্ড খণ্ডত থাকলে সে খণ্ডতের পরিবর্তে ত হসন্ত বসবে। ক্লিয়ার? এরপর আসো পরবর্তীতে যাই, তালব্যস্য এবং দন্তস্য। তালব্যস্য থাকে, সো তালব্যস্য এবং দন্তস্য থাকলে সেখানে কি বসে, সর্বদা তালব্যস্য বসে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবে, যেমন শ্রম, ওকে শ্রম, এইটার বানানটা কি হবে সবাই একটু কমেন্ট করো তো, এইটার বানানটা কি হবে, এটার বানানটা কি হবে সবাই একটু কমেন্ট করে বলো তো। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এতদিন পড়লে আই হোপ মাথার উপর দিয়ে যাইতো না, এখন তো আমার টানায় পড়ায় যাবো, আমার তো হচ্ছে তোমার ধরে ধরে বোঝানো সময় না আজকে পরীক্ষার আগের দিন রাতে। আসো, শ্রমের তোমার হচ্ছে উচ্চারণটা কি হবে একটু কমেন্ট করে জানাই। শ্রম, আচ্ছা এই যে যারা লিখছো তালব্যস্য রফলা ওকার, তাদের বানানটা ভুল, কারণ শ্রম বানানে হচ্ছে দন্তস্য রফলা ওকার ম, শ্রম। ওকে, শ্রম উচ্চারণটা হচ্ছে কি এইটা। ওকে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন আসো, একটু আগে তো বললাম যে ভাইয়া তালব্যস্য এবং মূর্ধন্যস্য থাকলে কে হবে, তালব্যস্য হবে, কিন্তু এখানে তাহলে দন্তস্য দিলেন কেন? দেখো, যেগুলার উচ্চারণ, যেই তালব্যস্যের উচ্চারণ স এর মতো হবে, স। ওকে, এই যে এটা কি, এটার উচ্চারণটা মূলত হচ্ছে স, স। ওকে, দন্ত স, আমরা সই বলি, বাট এর উচ্চারণটা কি স এর মতো। যেমন দেখো, শ্রম, 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 ছয়ের উচ্চারণ হয় না? সো যখন ছয়ের মতো হবে যেই স এর উচ্চারণটা স এর মতো হবে, সেই স এর ক্ষেত্রে উচ্চারণ লেখার ক্ষেত্রে দন্তস্ব, তালব্যস্য, সরি দন্তস্ব লিখতে হবে। আবার একটু বলে দিই, যেই স এর উচ্চারণ স এর মতো হবে, সেই স এর উচ্চারণ লেখার সময় তালব্যস্যের পরিবর্তে দন্তস্ব দিতে হবে। ওকে, যার কারণে এখানে আমার তালব্যস্যর ক্ষেত্রে এই যে শ্রম বানানে তালব্যস্য না হয়ে কি হয়েছে, দন্তস্য হয়েছে, কারণ শ্রমের ক্ষেত্রে কি কিসের উচ্চারণ হয়েছে, স এর উচ্চারণ হয়েছে। হসন্ত না দিলে কোনো প্রবলেম হবে, তুমি হসন্ত দিবা না, তুমি কোনো নাম্বারও পাবা না। ওকে, এরপর আসো, মূর্ধন্য ন বা দন্তন্য থাকলে সেখানে কি হয়, দন্তন্য হয়। উ বা অনুষ্ঠ থাকলে সেখানে উ হয়। বিসর্গ থাকলে দুইটা সূত্র প্রয়োগ হয়, শব্দের মধ্যে থাকলে পরবর্তী বর্ণ দ্বিত্ব হবে, আর শেষে থাকলে ওকার হবে। আসো, বিসর্গ যদি শব্দের মাঝখানে থাকে, দেখো এই কোথায় আছে, মাঝখানে আছে, তাহলে সেই এর পরবর্তী বর্ণকে, পরবর্তী বর্ণ দন্তস্য, দন্তস্য থাকলে কে হয়, আমার তালব্যস্য হয়। এই তালব্যস্য দুইবার উচ্চারণ হবে, আর যদি শেষে থাকে তাহলে সেই বিসর্গের উচ্চারণ কি হবে, ওকারের মতো হবে। যার কারণে এখানে এটা হয়েছে। এগুলো আগের থেকে পড়া আছে অনেকে, যার কারণে এগুলো বেশি সময় দিচ্ছি না আমি। হ জফলা থাকলে কি হয়, জ ঝকার হয়, উজ্জ। ওকে, যেমন হ জফলা আছে, এখানে উজ্জর মধ্যে সবার শেষে জ জফলা আছে, সো হ জফলার পরিবর্তে আমার কি জ ঝকার বসায় দিব, দ্যাটস ইট। হ ব থাকলে যেমন হচ্ছে কি, হ ভ থাকলে হচ্ছে কি হয়, ও ভয়, ও ভ। সো এই যে জিহবা, ওকে জিহবা, হ ব আছে, এই হ ব পরিবর্তন হয়ে কি হবে, ও ভ বসায় দিব। এরপর আছে জ যোগ ইয় থাকলে কি হয়, গ যোগ গ চন্দ্রবিন্দু ওকার হয়। এই যে অজ্ঞ, ওকে অজ্ঞ, যোগ্য, বিজ্ঞ, এগুলা সবগুলোর ক্ষেত্রে যদি দেখি আমি শব্দের শেষে জ যোগ ইয় সংযুক্ত আছে, তাহলে সেটার বানানের উচ্চারণের ক্ষেত্রে কি হবে, গ যোগ গ চন্দ্রবিন্দু ওকার বসায় দিব। তরফলা থাকলে তত্র হবে, তরফলা থাকলে কি হবে, তত্র হবে। যেমন ছাত্র, ওকে তত্র, ছাত্র, তরফলা চেঞ্জ করে কি বসায় দিছি, তত্র বসায় দিছি। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার, আই হোপ সবাই ক্লিয়ার। ওকে, আসো এখন চলে যাই, এটাই সায়েন্স। ওকে, এটাই সায়েন্স। কেন এটা বললাম এটাই সায়েন্স, রিজনটা হচ্ছে এই যে বলতে পারো যে ভাইয়া এগুলা থাকলে এগুলা কেন হয়, কারণ বাংলা একাডেমি বলছে এগুলা থাকলে বানান এরকম থাকলে উচ্চারণ এরকম হবে। সো এটাই সায়েন্স, এটার মধ্যে কোনো ব্যাখ্যা নাই। ওকে, আসেন আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। ওকে, প্র্যাকটিসে চলে যাব। ওকে, দেখো আশ্রম, ওকে আশ্রম। এখন আসে এটার বানানটা কি, উচ্চারণটা কি হবে, বানান এটা দেওয়া আছে, উচ্চারণটা কি হবে, সবাই এটা উচ্চারণ করি, এটার উচ্চারণ করি। দেখো আশ্রম, আশ্রম, আমার এখানে শয়ের উচ্চারণটা কিসের মতো হয়েছে, শয়ের উচ্চারণ, এই শয়ের উচ্চারণটা কিসের মতো হয়েছে, কিসের মতো, কিসের মতো হয়েছে,
শয়ের মতো, মানে শয়ের উচ্চারণ কি শয়ের মতো হয়েছে নাকি ছয়ের মতো হয়েছে, কিসের মতো হয়েছে? সবাই একটু আমরা একটু দেখি। আমার এখানে শয়ের উচ্চারণ কিসের মতো হয়েছে? ছয়ের মতো হয়েছে, যার কারণে আশ্রম বানানে তালব্যস্য পরিবর্তন হয়ে তালব্যস্য না হয়ে কি হয়েছে, আমার দন্তস্য হয়ে গেছে, আশ্রম। ওকে, আশ্রম, আশ্রম, যার কারণে এটার বানানটা কি, শুদ্ধ উচ্চারণটা কি এইটা। ওকে, এরপর চলে যাই তোমার ঐক্যমত্য। ঐক্যমত্য কি হবে বলতো? ঐক্যমত্য বানান কি হবে? ভেরি গুড। উচ্চারণ কি হবে? সরি, উচ্চারণ কি হবে ভাইয়া? অনুস্বার থাকলে কি হবে? অনুস্বার থাকলে উ হবে, দেখাইছি তো, অনুস্বার থাকলে উ হবে। ওকে, আশ্রম, ভেরি গুড, এই তো বাইরে গেছো। আমি আবার বলতেছি, যখন তালব্যস্য, দন্তস্য বা মূর্ধন্য থাকলে বানানের মধ্যে উচ্চারণে কি হবে? তালব্যস্য হবে। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি তালব্যস্য হয় মানে শয়ের উচ্চারণ যদি ছয়ের মতো হয়, তখন সেখানে দন্তস্য হবে, তখন সেখানে তালব্যস্য না হয়ে কি হবে? দন্তস্য হবে। যার কারণে আশ্রম বানানে যেহেতু ছয়ের উচ্চারণ ছয়ের মতো হয়েছে, যার কারণে সেখানে কি হয়েছে? আমার দন্তস্য হয়েছে। ওকে, এরপর আসো ঐক্যমত্য। ওই থাকলে কি বসে বলছিলাম? উচ্চারণে ওই থাকলে বানানে ওই বসবে, রাইট? সো আমার প্রথম কাজ কি? এই যে ওই চেঞ্জ করে ফেলছি, ঐক্যমত্য। ঐক্যমত্য, দেখো ওই আমরা কিন্তু ঐকমত্য বলি না, কি বলি না? ঐকমত্য বলি না, আমরা কি বলি? ঐকমত্য, ঐকমত্য, রাইট? সো ক এর সাথে একটা ওকার যুক্ত আছে, মত্ত, মত্ত। সো ত এর নিচে এই যে মত্ত, ম ত জফলা, সো ম ওকার, ত হসন্ত এবং ত ওকার। ওকে, শব্দের শেষে জফলা থাকলে সেই বর্ণের দ্বিতীয় উচ্চারণ। আমি বলছিলাম না, যদি শব্দের শেষে জফলা থাকে তাহলে সেই জফলার যুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়, যার কারণে এখানে ত দুইবার উচ্চারণ হয়েছে। ওকে, আসো এরপর চলে যাই। ভেরি গুড, এই যে ঐক্যমত্য। আচ্ছা, গ্রীষ্ম। ওকে, গ্রীষ্ম। ওকে, যদি শব্দের শেষে কোন বর্ণের সাথে মফলা যুক্ত থাকে, সেই বর্ণের মফলাযুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়। আবার কি, যদি কি বলছি, যদি কোন শব্দের শেষে মফলা যুক্ত থাকে, সেই মফলা যুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়, যার কারণে এখানে কি হয়েছে? গ্রীষ্ম। এবং সেখানে কি হয়? সানুনাসিক হয়, হালকা সানুনাসিক। সানুনাসিক মানে হচ্ছে চন্দ্রবিন্দু বসে। ওকে, দেখো গ্রীষ্ম, আমরা নাক দিয়ে যেটা ইয়ে করি সেটা বলে আনুনাসিক। ওকে, আর এটা হচ্ছে সানুনাসিক। সো আনুনাসিক আর সানুনাসিক প্রায় কনসেপ্টটা কাছাকাছি, তবে যে গ্রীষ্ম বললাম, সে গ্রীষ্ম, গ্রীষ্ম, আমরা কি শয়ের উপরে একটু জোর দিচ্ছি না, যার কারণে সেখানে চন্দ্রবিন্দু বসছে। আর গ এর সাথে যেহেতু দীর্ঘইকার আছে, এই দীর্ঘইকার পরিবর্তন হয়ে কে বসছে? রস্বইকার বসছে। ওকে, এরপর আসে জনশ্রুতি। ওকে, জনশ্রুতি। সো জ ন ওকার, জন, জন, জন। সো আমরা কিন্তু এটাকে কি বলি? জন বলি, জন। আর এখানে কি বলতেছি? জনশ্রুতি। সো নয়ের সাথে একটা ওকার আছে, আর জনশ্রুতি, জনশ্রুতি। এই যে তালব্যস্যের উচ্চারণটা কিসের মতো হয়েছে? ছয়ের মতো হয়েছে, যার কারণে এখানে এই ছয়ের কোনো পরিবর্তন হয় না, জনশ্রুতি। সো এই যে শ্রুতির ক্ষেত্রেও কিন্তু আবার ছয়ের মতো উচ্চারণ হয়েছে, যার কারণে কোনো পরিবর্তন হয় নাই। সবাই কি ক্লিয়ার? এরপর আছে তত্ত্বাবধান। ওকে, তত্ত্বাবধান। আচ্ছা, আমি কিন্তু এখানে তোমার কিছুতে কয়েকটাতে আমার হসন্ত দেওয়া নাই, এর রিজন হচ্ছে হসন্ত দিলে ফন্ট ভেঙে যাচ্ছিল, যার কারণে হসন্ত দেওয়া নাই। ওকে, এই কারণে হসন্ত দেওয়া নেই, এগুলো হচ্ছে তোমরা আবার ভুল মনে করো না, প্যারা নেই। আসো আমরা প্রথমেই বানানে চলে যাই। যেমন শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত হলে সাধারণত সেই মফলা অনুচ্চারিত থাকে এবং সেখানে চন্দ্রবিন্দু বসে। ওকে, শুরু শব্দের সাথে চন্দ্রবিন্দু বসে এবং শুরু শব্দের সাথে কি? চন্দ্রবিন্দু বসে। সো এই যে শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে কি আছে? মফলা, যেমন এই যে শয় ম, শয় ম, শয় ম, এবং সেই মফলা কি? অনুচ্চারিত থাকে। আমরা কি বলি? স্বয়মরণ। আমরা কি বলি? স্বয়মরণ, নাকি কি বলি? শুধু স্মরণ, রাইট? স্মরণ। আমরা কিন্তু স্বয়মরণ বলি না, আমরা শ্মশান বলি না, আমরা সমরক বলি না, আমরা কি বলি? স্মরণ, শ্মশান, স্মারক। সো শব্দের শুরুতে যদি কোনো বর্ণের সাথে মফলা থাকে, তাহলে সেই মফলার উচ্চারণ হয় না। ওকে, যার কারণে বানানের উচ্চারণ লেখার ক্ষেত্রে কোনো ম দেওয়া হয় নাই। ক্লিয়ার? ওকে, এরপর আসো 2 নম্বরে চলে যাই। পরবর্তীটা কি? শব্দের মধ্যে বা শেষে, শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে সংযুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়ে থাকে। কি? যদি শব্দের মাঝখানে বা শেষে যদি মফলা থাকতে, ইজিপ্টকে একটা পড়াইছিলাম, রাইট? গ্রীষ্ম, শব্দের শেষে হচ্ছে কি? মফলা আছে,
তাহলে সেই মফলা যুক্ত সংযুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়, অর্থাৎ এই মফলাটা কোন ব্যঞ্জনের সাথে যুক্ত আছে, মূর্ধন্যস্বয়ের সাথে। সো মূর্ধন্যস্বয় পরিবর্তন হয়ে কে হয়, তালব্যস্য হয়। এই তালব্যস্যের দ্বিতীয় উচ্চারণ ছিল সেখানে গ্রীষ্মর মধ্যে, রাইট। সো সেটাই বলছে, যদি শব্দের মাঝখানে বা শেষে তুমি দেখো যদি কোনো বর্ণযুক্ত আছে, মফলাযুক্ত বর্ণ আছে, তাহলে সেই মফলাযুক্ত সংযুক্ত ব্যঞ্জনের কি হবে, তোমার দ্বিতীয় উচ্চারণ হবে। এই দুইবার উচ্চারণ আছে, পদ্ম, রস্যি, গ্রীষ্ম, ছদ্ম। ওকে, পরবর্তীতে যাই। এই যে দেখো আমি এই যে মফলা উচ্চারণের নিয়ম, অনেক যদি যারা মনে করো যে ভাইয়া আমি একের খ দিব না ক দিব, আমার এখান থেকে মফলা, বফলা আর অ এই তিনটা পড়ে যাও 100% এই তিনটার একটা আসবে, এই তিনটার যে কোনো একটা আসবেই। ওকে, পরবর্তীতে যাই। যদি গ, ঙ, ট, ন, দন্ত ন, মূর্ধন্য ণ, ম, ল এই বর্ণগুলির সাথে মফলা যুক্ত থাকে, তাহলে মফলের উচ্চারণ রক্ষিত হয়, মানে মফলের উচ্চারণ থাকে, মফলের উচ্চারণ হয়, সেটাই বলছে। যদি কি এই বর্ণগুলোর সাথে যদি মফলা থাকে তাহলে সেই মফলার উচ্চারণ হয়। যেমন দেখো যুগ্ম, জন্ম, গুল্ম, মৃন্ময়, সম্মান। ওকে, সো যদি দেখো এই বর্ণগুলোর সাথে কোনো তোমার ইয়ে আছে, এই যে দেখো আমি কেন পড়াচ্ছি এগুলা, এখান থেকে যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, যে কোনো ওইভাবেই পড়াচ্ছি আমি, একসাথে মেনটেন করে পড়াচ্ছি। ওকে, একসাথে আমি মেনটেন করে পড়াচ্ছি। সো যদি শব্দে এই বর্ণগুলোর সাথে তুমি যদি দেখো মফলা যুক্ত আছে, তাহলে সেই মফলার উচ্চারণ হবে। আমার সাথে সাথে সবাই একটু পড়ো, কি গ, উ, ট, দন্ত ন, মূর্ধন্য ণ, কি গ, উ, ট, দন্ত ন, মূর্ধন্য ণ, ম, ল, গ, উ, ট, দন্ত ন, মূর্ধন্য ণ, ম, ল। ওকে, গ, উ, ট, দন্ত ন, মূর্ধন্য ণ, ম, ল এইগুলোর সাথে যদি দেখো কোনো মফলা সংযুক্ত আছে, তাহলে সেই মফলার উচ্চারণ হবে। হ্যাঁ আমি জানি পড়ছি, খালি আমি জানি অ আর এ সবাই পড়ে, এই কারণে ওই দুইটা পড়াইতেছি না, ওই দুইটা বলবো রিকোয়েস্ট করে নিও, আমি এগুলো পড়াই দিচ্ছি। ওকে, আসো তুমি খ দিবা, হ্যাঁ খয়ের জন্য তো কাজে লাগতেছে। তুমি এই যে রুলসের সাথে পড়াচ্ছি কেন, কারণ তোমার খ এখানেও তোমার খয়ের প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যার কারণে আমি একসাথে পড়াচ্ছি। ওকে, এখানেও তোমার খয়ের পড়া হচ্ছে, যার কারণে আমি একসাথে পড়াচ্ছি। এখান থেকে তুমি কমন পেয়ে যেতে পারো। খ, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত মফলার উচ্চারণ হয় না। কি, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত মফলার উচ্চারণ হয় না। যেমন দেখো সূক্ষ্ম, এই যে সূক্ষ্মর মধ্যে কিন্তু যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত মফলা, যুক্ত ব্যঞ্জন কোনগুলা, সাপোজ আমি বললাম ক্ষীয়, ক্ষীয়টা কি ক যোগ স, যুক্ত ব্যঞ্জন না, কিন্তু আমি যখন লিখলাম ক্ষীয় ম, এইটা কি, এই যুক্ত ব্যঞ্জনটাকে এখানে ক্ষীয়, এই ক্ষীয় এর সাথে আবার ম আছে, সেটাই বলছে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি মফলা থাকে তাহলে সেই মফলার উচ্চারণ হবে না। সূক্ষ্ম, দেখো এখানে কিন্তু মফলার উচ্চারণ হয় না, কে হয়েছে সূক্ষ্ম, এই যে ক আর খ হয়ে গেছে, কারণ খ এর মতো উচ্চারণ হয়েছে। লক্ষণ, যক্ষা, সেটাই বলছে। ওকে, এই যে অনস্তীয় জ থাকলে বর্গীয় জ হয়। ওকে, সেটাই আস্তে আস্তে সবাই পারবা। মূর্ধন্য ন থাকলে দন্ত ন হয়। ওকে, আসো পরবর্তীতে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এবং এখানে কি হবে, চন্দ্রবিন্দু বসবে। কি, যদি দেখো কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা যুক্ত আছে, তাহলে সেখানে তো ময়ের উচ্চারণ হবেই না। আরেকটা জিনিস মাথায় রাখবা, শেষ বর্ণের সাথে মানে যুক্ত বর্ণের সাথে হচ্ছে কি চন্দ্রবিন্দু বসবে, যুক্ত বর্ণের সাথে কি বসবে, চন্দ্রবিন্দু বসবে। ক্লিয়ার? আসো এরপর যাই। মফলা যুক্ত কতিপয় সংস্কৃত শব্দের উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে, মানে সোজা কথায় যেগুলা হচ্ছে মফলা যুক্ত সংস্কৃত তৎসম শব্দ, সেগুলার উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড, ওকে কুষ্মাণ্ড, সুস্মিতা, সুস্মিতা, এরপর আছে স্মিত, স্মিত। ক্লিয়ার? সো মফলাযুক্ত যেই বর্ণগুলো হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, সেগুলার উচ্চারণের কোনো পরিবর্তন হয় না, মানে যা আছে তাই বসে যায়, জাস্ট ভেঙে ওইগুলা বসে যায়। ওকে, আর এইখানের মধ্যে কুষ্মাণ্ডটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, এখানে একটা পরীক্ষায় আসতে পারে। ওকে, একজন বলছে থ্যাঙ্কস স্যার, এগুলা ভালো লাগে না, এগুলো আমরা নকল দিয়ে দিব। তো তুই ভাই হচ্ছে যে নকল দিয়ে পরীক্ষা দিবি, নকল দিয়ে পাস করবি, তোর জন্য ওই নকলের সার্টিফিকেটই যথেষ্ট।
ওকে আসেন, এগুলো হচ্ছে আরো কিছু দেওয়া আছে, তো তোমরা নিজেরা পড়ে নিও আর আমি জাস্ট প্র্যাকটিস করে দিই। আসো, ওকে আসেন আমরা প্র্যাকটিসে চলে যাই। আমি ওইগুলো পড়াবো ভাবছিলাম, পড়াবো না। ওকে, ওইগুলো পড়াবো ভাবছিলাম, পড়াবো না। আসো, আশ্রম শব্দ, আশ্রম ঐক্যমত, গ্রীষ্ম, জনশ্রুতি, তত্ত্বাবধান, প্রত্যক্ষ, শ্রবণ, আবৃত্তি, সবাই একটু আমরা প্র্যাকটিস করি, দেন প্র্যাকটিস করে আমরা চলে যাই। ওকে, আমরা হচ্ছে প্র্যাকটিস করে চলে যাই। ওকে, আশ্রম, তারপর হচ্ছে কি আছে ঐক্যমত্য, গ্রীষ্ম, জনশ্রুতি, তত্ত্বাবধান। ওকে, সো আমরা যদি প্রথমে একটু চলে যাই, অলরেডি আমি এটার কয়েকটা দেখাই দিয়েছিলাম। অলরেডি আমি হচ্ছে তোমাদেরকে আশ্রমের গুলো দেখাই দিয়েছিলাম, আশ্রমটা দেখাইছি, ঐক্যমত্য দেখাইছি, গ্রীষ্ম দেখাইছি, জনশ্রুতি দেখাইছি এবং তত্ত্বাবধানটাও দেখাই দিছি। ওকে, দেন আসো প্রত্যক্ষ, শ্রবণ এবং হচ্ছে কি আবৃত্তি। সো প্রত্যক্ষর ক্ষেত্রে হচ্ছে কি, প্রত্যক্ষ যদি শব্দের শুরুতে রফলা থাকে তাহলে সেইখানে কি হবে, আদ্য বর্ণের সাথে ওকার যুক্ত হয়। ওকে, আদ্য বর্ণের সাথে ওকার যুক্ত হবে। কি বলছি, শব্দের শুরুতে যদি রফলা থাকে তাহলে সেই আদ্য বর্ণের সাথে কি হয়, ওকার যুক্ত হয়, যার কারণে হচ্ছে কি প্রত্যক্ষ। এবং এই যে ত জফলা থাকলে কি হয়, শব্দের মানে কোন বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে সেই জফলা দ্বিতীয় উচ্চারণ হয়, আর ক্ষীয় থাকলে সেই ক্ষীয়র কি ভেঙে ক খ হবে। ওকে, ক্ষীয় যদি থাকে তাহলে ক্ষীয় ভেঙে কি হবে, ক যোগ খ উকার হবে। ওকে, সব ক্ষেত্রে এটা সেম, যদি কোনো বর্ণের সাথে দেখো যে ক্ষীয় আছে তাহলে সেই ক্ষীয়র সাথে কি হবে, ক যোগ খ উকার হবে। ওকে, ক্ষীয় ভেঙে, ক্লিয়ার। এরপর চলে যাই শ্রবণ। শ্রবণের ক্ষেত্রে কি হবে, শ্রো, এই দেখো তালব্যস্যের উচ্চারণ কিসের মতো হয়েছে, ছয়ের মতো হয়েছে, রাইট। তালব্যস্যের উচ্চারণ কিসের মতো হয়েছে, ছয়ের মতো হয়েছে, যার কারণে এখানে কি হয়েছে, শ্রবণ, তাল দন্তস্য হয়েছে। আবৃত্তি, আবৃত্তি সোজা হিসাব, ত ত রস্যইকার আছে, যার কারণে ত ত ভেঙে ত যোগ ত হয়েছে। ওকে, আবৃত্তি, ক্লিয়ার। পরবর্তীতে যাই, তোমাদের এখানে আরো কিছু প্র্যাকটিস দেওয়া আছে। আচ্ছা, সেম স্লাইডটি আসছে, এখানে আরো কিছু প্র্যাকটিস দেওয়া আছে। আমরা হচ্ছে 2 নম্বরে চলে যাই, এখানে সবগুলো দেওয়া আছে, তো আমরা হচ্ছে 2 নম্বরে চলে যাই। ওকে, এই যে অনেকের মনে হতে পারে কালকে পরীক্ষায় যে একজন কমেন্ট করছিল যে নকল দিয়ে দিবে, তো তার জন্য সবার উচ্চারণ মেলে, আমার উচ্চারণ মেলে না, তার জন্য এইটা, বুঝছো। আসেন 2 নম্বরে চলে যাই। যদি কেউ 2 এর ক দিতে চাও তাহলে এই তিনটা একটু পড়ে নিও, এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, যদি কেউ 2 এর ক দিতে চাও তাহলে এই তিনটা একটু পড়ে নিও। ওকে, এরপর যাই, এরপর যাই 2 এর কটা দেখে না, আমরা 2 এর ক্ষয়ে চলে যাই। ওকে, 2 এর ক্ষয়ে প্রথমে আমরা একটু প্র্যাকটিস দিয়ে শুরু করি। আসো, 2 এর ক্ষয়ের প্র্যাকটিসটা কি, প্রতিযোগিতা আছে, বিরাহীন আছে, দেন হচ্ছে কার্য আছে, অধীনস্থ, অসহ্যনীয়, দারিদ্রতা, কৃতিত্ব, দৈন্যতা। তো সবাই আমরা একটু প্র্যাকটিস করি। আসো, প্রথমেই কি আছে আমাদের, প্রতিযোগিতা। ওকে, শব্দের শেষে যদি ত আকার থাকে, কি শব্দের শেষে যদি ত আকার থাকে তাহলে সেই মানে ইয়ে থাকে, তার পূর্ববর্তী বর্ণের দীর্ঘ ইকার পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, হ্রস্ব ইকার হয়ে যাবে। ওকে, দীর্ঘ ইকার পরিবর্তিত হয়ে হ্রস্ব ইকার হয়ে যাবে। একটু বলে রাখি, যদি শব্দের শেষে ত, তব, তা, নি, তত্ত্ব, সভা, পরিশোধ, বিদ্যা, জগৎ, ওকে জগৎ, এইগুলা যদি শব্দের শেষে থাকে
তাহলে তার পূর্ববর্তী বর্ণের দীর্ঘ ইকার পরিবর্তিত হয়ে হ্রস্ব ইকার হবে, যার কারণে এখানে যে প্রতিযোগিতা, এটার বানান কি হবে? প্রতিযোগিতা। এই যে দীর্ঘ ইকার চেঞ্জ হয়ে কি হবে? হ্রস্ব ইকার। প্রতিযোগী বানানে এইটা, প্রতিযোগী বানান হচ্ছে এইটা, প্রতিযোগী। ওকে, এইটা প্রতিযোগী বানান, কিন্তু এর সাথে যখন তা যুক্ত হয়েছে তখন এই দীর্ঘ ইকার চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? হ্রস্ব ইকার হয়ে গেছে। ক্লিয়ার? আসো, এরপর আমি যদি বলি, মনে করো প্রাণী জগৎ। ওকে, প্রাণী জগৎ, দেখো প্রাণী বানানে কিন্তু দীর্ঘ ইকার। ওকে, প্রাণী বানানে দীর্ঘ ইকার, কিন্তু যখন আমি প্রাণী জগৎ বলবো তখন এই দীর্ঘ ইকার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এই দীর্ঘ ইকার চেঞ্জ হয়ে হ্রস্ব ইকার হয়ে যাবে, কারণ প্রাণী শেষে জগৎ যুক্ত হওয়ার কারণে এইটার দীর্ঘ ইকারটা চেঞ্জ হয়ে কি হ্রস্ব ইকার হয়ে গেছে। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। সো প্রথমে কি হবে? প্রাণী জগৎ এবং প্রতিযোগিতা। সো আমরা একটু দেখে নিই কি কি, যদি শব্দের শেষে ত, তব, তা, নি, তত্ত্ব, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ এগুলো যদি থাকে তাহলে তার পূর্ববর্তী দীর্ঘ ইকার পরিবর্তিত হয়ে হ্রস্ব ইকার হয়ে যাবে। ওকে, এরপর আসো বিরাহিনী। ওকে, সেম কনসেপ্ট। এই যে দেখো ত, তব, তা, নি বলছিলাম না, এই যে শেষে নি আছে, যার কারণে কি হবে? সেটা দীর্ঘ ইকার হবে, হ্রস্ব ইকার চলে আসছে। বিরাহিনী কি হবে? বিরাহিনী, বানানটা কি? বিরাহিনী। কার্য, কার্য বানান কি? ক আকার জ রেফ, কারণ আমরা জানি কি রেফ এবং জফলা কখনোই একসাথে বসতে পারে না, একসাথে বসবে না। রেফ এবং জফলা কখনোই একসাথে বসবে না, কারণ রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয় না। জ আর জফলা তো একই কথা না? একই তো, ব্যঞ্জনের একটা হচ্ছে ফলার রূপ, একটা হচ্ছে বর্ণরূপ। সো রেফের পর কখনোই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে না। অধীনস্থ, শয়থ কি? একটা হচ্ছে তোমার প্রত্যয়। সো প্রত্যয় যুক্ত শব্দের শেষে প্রত্যয় এভাবে যুক্ত কখনো হয় না, অধীন হবে এটা। অসহ্যনীয়। ওকে, হয় হচ্ছে অসহ্য হবে, অসহ্য হবে, নতুবা অসহনীয় হবে, নতুবা অসহনীয় হবে। এরপর হচ্ছে দারিদ্রতা, হয় দরিদ্রতা হবে, দরিদ্রতা হবে, নতুবা কি হবে? দারিদ্র হবে। ওকে, নতুবা কি হবে? দারিদ্র হবে। কৃতিত্ব, এই যে দেখো ত শুরুর যেইটা পড়াইছিলাম সেই শুরুরটা আবার আসছে কিনা এখানে, লাস্টে কি শেষে কি আছে? ত, তয়, ব আছে, রাইট? তব। সো কৃতিত্ব, এই যে তব থাকলে কি হয়ে যায়? পূর্ববর্তী দীর্ঘ ইকারটা চেঞ্জ হয়ে কি হবে? হ্রস্ব ইকার হবে। দৈন্যতা কি হবে? দৈন্য। ওকে, দৈন্য। ক্লিয়ার? ওকে, এরপর আসো পরবর্তীতে যাই, আমাদের কি আছে? বুদ্ধিজীবী, চিরজীবী, জীবিকা, জীবিতাশা। একটু যদি আমরা এগুলা দেখাই, যেমন দেখো যদি শব্দের শেষে জীবী থাকে, শেষে জীবী থাকলে দুইটাই দীর্ঘ ইকার, শুরুতে জীবী থাকলে প্রথমটা দীর্ঘ ইকার, পরেরটা হ্রস্ব ইকার। ওকে, দেখো বুদ্ধিজীবী, জীবী কোথায় আছে? শেষে আছে, তার মানে দুইটাই কি দীর্ঘ ইকার, যার কারণে যে বুদ্ধিজীবী, দেখো দুইটাই দীর্ঘ ইকার। চিরজীবী, চিরজীবী, দুইটাই দীর্ঘ ইকার, কারণ হচ্ছে কি শব্দের শেষে আছে। জীবিকা শুরুতে আছে, প্রথমটা দীর্ঘ ইকার, পরেরটা হচ্ছে কি হ্রস্ব ইকার, জীবিকা। জীবিতাশা, প্রথমটা দীর্ঘ ইকার, পরেরটা হ্রস্ব ইকার। ওকে, পরেরটা হ্রস্ব ইকার, জীবিতাশা। ঠোঁটস্থ, অস্থ। ওকে, এইখানে একটু কথা আছে, যেমন দেখো যদি একটু বলি, দীনতাও হবে, দৈন্য হবে, দীনতাও হবে। ওকে, দৈন্য হবে, দীনতাও হবে। ক্লিয়ার? দীনতাও হবে। ওকে, যেমন দেখো ঠোঁটস্থ আর শয়ত, এই যে দেখো এইখানে শয়ত আর শয়থ, কখন শয়ত বসবে, কখন শয়থ বসবে? ঠোঁটস্থ নাকি ঠোঁটস্থ? একটু দেখো, চিন্তা করো তো, এটা কি ঠোঁটস্থ নাকি ঠোঁটস্থ? কোনটা হবে? আর অস্থ নাকি অস্ত, কোনটা হবে? একটু সবাই আমি কমেন্ট দেখতে চাই, একটু সবার কমেন্টটা দেখতে চাই। অস্ত নাকি অস্থ? ঠোঁটস্থ নাকি ঠোঁটস্থ? সবারটা একটু দেখতে চাই আমি। ওকে, আচ্ছা, যেমন ঠোঁটস্থ, ত বলতে কোনো কথা নেই, কি হবে? ঠোঁটস্থ। ওকে, যদি শব্দের শেষে তোমার শয়থ বাদ দেওয়া যায়, শয়থ বাদ দিলে যদি তোমার সেটা হচ্ছে মূল শব্দটার অর্থ হয়, মানে সোজা কথায়
মূল শব্দ যদি অর্থবহ হয় তাহলে তার শেষে কি হয়, শয় থ যুক্ত হয়। ওকে, ঠোঁটস্থ। যদি মূল শব্দটা অর্থবহ হয়, ওকে, এবং তার সাথে যে শয়ত বা শয়থ যেটাই থাকুক না কেন সেটা বাদ দিলে যদি মূল শব্দটা অর্থবহ হয়, তার মানে সেখানে হচ্ছে কি বলবে, শয়থ বলবে। সহজ নিয়ম, একটু আবার বুঝিয়ে দিই। দেখো, যদি সাপোজ মনে করো এখানে কি আছে, শয়ত আছে, রাইট? এখন চিন্তা করো তো, আমি এখানে বাদ দিলাম শয়ত, পাই কি, ঠোঁট। এই ঠোঁটটা কি অর্থবহ না? যদি দেখো এমন কোনো অর্থবহ শব্দ হয়, শয়ত বা শয়থ যেটাই থাকুক না কেন, যদি সেটা বাদ দিলে, পরে শয়ত বাদ দিলে যদি এমন এর পূর্বে শব্দটা অর্থবহ হয়, তার মানে সেখানে কি হবে, শয়ত না বসে কি হবে, শয়থ বসবে, শয়থ বসবে। আর যদি দেখো এই যে শেষের এটা বাদ দিলে, শয়ত বা শয়থ বাদ দিলে এর পূর্বে শব্দটা অর্থবহ না হয়, তখন সেখানে কে বসবে, শয়ত বসবে। আবার একটু বলে দিই, দেখো এটা খুব সহজ টেকনিক। কি, যদি শব্দের শেষের শয়ত বা শয়থ বাদ দিলে এর পূর্বে শব্দটা অর্থবহ হয়, তখন সেখানে শয়থ বসবে। যদি বাদ দিলে পূর্বের শব্দটা অর্থবহ না হয়, তখন সেখানে শয়ত বসবে। আই হোপ সবাই ক্লিয়ার। ওকে, লাইক তোমার দেখো মুখস্থ, ওকে, মুখস্থ বললাম আমি, শয়ত বাদ দিলাম, কি হয়, অর্থবহ হয়, তার মানে এখানে শয়ত হবে না, কি হবে, শয়থ হবে। আমি বললাম তোমার সাপোজ মনে করো সুস্থ, ওকে, সুস্থ, দেখো শয়থ বাদ দিলাম, শয়ত বাদ দিলাম বা শয়থ বাদ দিলাম, যাই হোক সুস্থ বললাম। এটা কি শুদ্ধ, সঠিক নাকি ভুল বলো তো? সুস্থ সঠিক নাকি ভুল, একটু কমেন্ট করি আমরা, এটা কি সঠিক নাকি ভুল? এটা কি সঠিক নাকি ভুল, কি হবে, কারেক্ট নাকি ভুল? ওকে, এটা হচ্ছে সুস্থ বানানটা কি হবে, একটু সবাই আমরা কমেন্ট করি। 9টা ভুল, ভেরি গুড। তার মানে এখানে কি হবে, সুস্থ, শয়থ হবে। ওকে, এরকম ভাবে হচ্ছে অ্যান্সার করবা। ওকে, এরপর সে কার্যাবলী, আবলি, কি আবলি থাকলে, আবলি থাকলে সেখানে কি হয়, রস্যইকার হয়। সেই যেমন শেষে দেখো কার্যাবলী, আবলি, আবলি যুক্ত হয়েছে, উচ্চারণ হয়েছে, রাইট? সো কার্যাবলীতে কি হবে, কার্যাবলী, রস্যইকার উচ্চারিত হবে, আবলি। ওকে, শেষে দীর্ঘইকার না হয় কি হবে, রস্যইকার হবে। রূপালী, রূপালী বানানে কি হবে, রূপালী, রস্যইকার। ওকে, রূপালী, সোনালী, মিতালি, পুবালি, তারপর হচ্ছে গীতাঞ্জলি। ওকে, আবলি এবং অঞ্জলি থাকলে সেখানে কি হয়, রস্যইকার হয়। ওকে, আসো এখানে আরো কিছু আছে তোমাদের। ওকে, আসো এই যে একটু নির্মিতির একটা মিম দেখাই। দেখো, এই হচ্ছে ভাব সম্প্রসারণ, এই হচ্ছে সারাংশ। একজন একজনের সাথে মারামারি করতেছে ক অথবা খ দিয়ে। দেখ, ভাব সম্প্রসারণ আর সারাংশ মারামারি করে, মাঝখান দিয়ে আবার সারাংশ, সারমর্ম না, সারাংশ আমি তোর এটা কেন দিলাম একটু বুঝো। সাপোজ মনে করো তোমাদের কি আছে, সারাংশ অথবা সারমর্ম, অথবা সারমর্ম। ওকে, এরপর অথবা হচ্ছে কি ভাব সম্প্রসারণ, মানে ক নাম্বারেই অথবা দেওয়া, আবার খ নাম্বার তো অথবা দিয়ে আসবেই। সো ক নাম্বার ফিক্সড। আমার একটা বন্ধুর কাহিনী শুনাই, সে কি পড়ছিল জানো, সারা জীবন সারাংশ পড়ে গেছে, কিন্তু সে পরীক্ষা দিতে গেলেই আসতো কি, সারমর্ম। তো এই কারণে ওটা বললাম, সারা জীবন সারাংশ যারা পড়ে গেছে, কারণ সারাংশ সহজ, সারমর্ম থেকে সারা জীবন সারাংশ পড়ে গেছে, কিন্তু পরীক্ষা হলে আসলো সারমর্ম। জিনিসটা মানে তোমার একটু অন্যরকম না, ছায়া খাওয়ার মতো না? ওকে, এটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, কিছু হচ্ছে তোমার এখানে দেওয়া আছে। সো ব্যাকরণিক শব্দ শ্রেণীর সবকিছুই এখান থেকে যারা ক নাম্বার অ্যান্সার করবো তাদের জন্য এটা মোটামুটি তোমার সাজেশন টাইপ, এখান থেকে কমন পেয়ে যাবা। আর ভাইয়া অনেকে বলছে 4 এবং 6 করান, আসতেছে একটু পরে, একটু পরে আসতেছে, আসতেছে 4 এবং 6। ওকে, মিতালি বানানে রস্যইকার হবে, আলী, আলী এবং অঞ্জলি, অঞ্জলি, আলী, আবলি, এগুলা উচ্চারণের ক্ষেত্রে রস্যইকার হয়। ওকে, আলী, অঞ্জলি, আবলি এগুলো উচ্চারণের ক্ষেত্রে রস্যইকার হয়। আসেন, পয়লা বৈশাখ বাঙালি উৎসবের দিন। পয়লা বৈশাখ, বৈশাখটা কি একটা বিশেষ, রাইট? সো পয়লা, এটা কি একটা তারিখ, সো
প্রথম এটা কি হবে তারিখবাচক বিশেষ্য। মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা। এই যে আমারই কি হবে, এটা হচ্ছে এই যে আমারই হচ্ছে এটা মানে তোমার বিশেষ্য পদ, রাইট। সো এই যে মোদের কি এটার হচ্ছে কি সর্বনাম, রাইট। মোদেরটা কি সর্বনাম। আজ নয় কাল সে তো আসবে, নয় হচ্ছে কি যোজক, ওকে। যেমন কিন্তু, অথবা, নতুবা, ও, হ্যাঁ, আর, না, এগুলো হচ্ছে কি অব্যয় পদ। অব্যয় পদের মধ্যে আবার যোজক, আবেগ এগুলো ভাগ হয়। সো নয়টাকে এখানে অব্যয় পদও বলতে পারো, যোজকও বলতে পারো, সমস্যা নেই। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত, ওকে। এটা কি হবে, অমৃতটা কি হবে, হঠাৎ সে দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে, ওকে। সো লাফিয়ে এটা কি হবে, ক্রিয়া, রাইট। ক্রিয়া নাকি সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া নাকি ক্রিয়া বিশেষণ, কি হবে লাফিয়ে। आंसर কি হবে এটা ক্রিয়া। মোদের সর্বনাম, এক্স্যাক্টলি, ওকে। আসো যোজক। অমৃতটা কি বিশেষ্য পদ, ওকে। অমৃত হচ্ছে কি এই যে বিশেষ্য। এরপর রয়েছে হঠাৎ সে যেন দেখতে পেল যাত্রীরা লাফিয়ে নামছে, কি হবে অসমাপিকা ক্রিয়া। তুমি চাইলে শুধু ক্রিয়াও দিতে পারো, বাট অসমাপিকা ক্রিয়া যেহেতু ব্যাকরণিক শব্দশ্রেণী স্পেসিফিকলি তোমার উল্লেখ করে দেওয়াটাই বেটার। অসমাপিকা ক্রিয়া কিভাবে, এইটা হচ্ছে শব্দের শেষটা কোথায়, এখানে। আমরা জানি কি শব্দের শেষ যে ক্রিয়াটা থাকে সেটা কি হয়, সমাপিকা ক্রিয়া হয়, এবং যা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে সেটাই সমাপিকা ক্রিয়া। এবং এর পূর্বে যদি কোনো ক্রিয়া থাকে এবং তার সাথে যদি এ লেতে যুক্ত থাকে, কি যদি শব্দের শেষটার সাথে শেষ ক্রিয়ার পূর্বের কোনো ক্রিয়ার সাথে এ লেতে যুক্ত থাকে, তাহলে সেটা হয় কি সমাপিকা ক্রিয়া। যেমন লাফিয়ে, ওকে। সো এই যে লাফিয়ে, লাফের সাথে কি এ যুক্ত আছে, ওকে। এই এ যুক্ত থাকার কারণে এটা কি হয়ে গেছে অসমাপিকা ক্রিয়া। এরপর আসো বাহ। বাহটা কি এটা আবেগ শব্দ। এরপর রয়েছে তাজমহল, কি হবে বিশেষ্য। সে আমার মনের আগুন জ্বালিয়ে দিয়েছিল, কি হবে সমাপিকা ক্রিয়া, একদম শেষ বর্ণ আছে, রাইট। যদি জ্বালিয়ে থাকতো তাহলে কি হতো অসমাপিকা ক্রিয়া, কিন্তু অসমাপিকা ক্রিয়া, কিন্তু দিয়েছিলটা কি সমাপিকা ক্রিয়া, ওকে। আই হোপ সবাই ক্লিয়ার। ওকে, এরপর আসো চলো কোথাও একটু ঘুরে আসি, কি চলো কোথাও একটু ঘুরে আসি, ওকে। সো চলো কোথাও একটু ঘুরে আসি। ট্রেনটা এখনই এসে পড়লো, নদীর বুকে চর জেগেছে, এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, বিপদ কখনো একা আসে না, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যই যেন অতুলনীয়, আমাদের সমুদ্রতা অভিমুখে হে বন্ধু বিদায়, ওকে। সো চলো কোথাও ঘুরে আসি, এটা কি হবে কোথাও, ওকে। সো কোনো কিছুর কে ইয়ে দিয়ে নির্দেশ করতেছে, কোথাওটা কি হবে আমার সর্বনাম, ওকে। এরপর রয়েছে তোমার ট্রেনটা এখনই এসে পড়বে। দেখো যৌগিক ক্রিয়ার উদাহরণ কি হয়, অসমাপিকা যোগ সমাপিকা মিলে কি হয় যৌগিক ক্রিয়া হয়। অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া মিলে কি হয় যৌগিক ক্রিয়া হয়। যেমন এসে পড়বে, আমি কি বলছিলাম শব্দের বাক্যের শেষ যে শব্দটা বা শেষ যে ক্রিয়াটা থাকে সেই ক্রিয়াটা হয় কি সমাপিকা ক্রিয়া, এবং তার পূর্বের ক্রিয়ার সাথে যদি দেখো এলেতে যুক্ত আছে তখন সেটা কি হয় অসমাপিকা ক্রিয়া। সো এখানে দুইটা ক্রিয়ার উপরই দাগ আছে, রাইট। সো অসমা প্লাস সমাপিকা ক্রিয়া মিলে আবার কি হয় যৌগিক ক্রিয়া। সো এসে পড়বে পুরো আন্ডারলাইন করা শব্দটা কি হবে যৌগিক ক্রিয়ার উদাহরণ। নদীর বুকে চর জেগেছে, নদীর বুকে চর জেগেছে কোথায় দিয়ে যদি কোশ্চেন করলে উত্তর পাও তখন সেটা ক্রিয়া বিশেষণের উদাহরণ হয়, ওকে। সো কোথায় দিয়ে বা কিভাবে দিয়ে যদি কোশ্চেন করে উত্তর পাও তখন সেটা কিসের উদাহরণ হয় ক্রিয়া বিশেষণের উদাহরণ হয়। কোথায় চর জেগেছে, নদীর বুকে চর জেগেছে, ওকে। সো কোথায় এবং কিভাবে দিয়ে যদি কোশ্চেন করে উত্তর পাও তখন সেখানে কি হয় সেটা কি হয় তোমার ক্রিয়া বিশেষণ হয়, যার কারণে নদীর বুকে কি ক্রিয়া বিশেষণের উদাহরণ। এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, এই তবুটা কি, তবুটা হচ্ছে একটা যোজক, এবং অথবা নতুবা নয় কিন্তু ও হ্যাঁ আর না এগুলো হচ্ছে কি তোমার একটা যোজক। বিপদ কখনো একা আসে না, বিপদটা কি, বিপদটা এখানে বিশেষ্য পদ, ওকে। সো কে কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না, সো বিপদটা এখানে বিশেষ্য হিসেবে কাজ করতেছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়,
তাদের সমুদ্রযাত্রা অভিমুখে হে বন্ধু। সো এখানে কোনটা কি হবে, বাংলাদেশের সমুদ্রযাত্রা, সরি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, এখানে কি হবে, এটা হচ্ছে তোমার বিশেষণ। ওকে, সো প্রাকৃতিক সৌন্দর্য, সৌন্দর্যটা কেমন, কিসের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য। ওকে, লিখে দেওয়া ভালো, না লিখলে সমস্যা নাই, বাট লিখে দেওয়া ভালো। না লিখলে সমস্যা নাই, তবে লিখে দেওয়া ভালো। ওকে, পরীক্ষার খাতায় এভাবে অ্যান্সার করবা, এই যে এভাবে অ্যান্সার করবা, এই যে ঠিক এভাবে অ্যান্সার করবা পরীক্ষার খাতায়। ওকে, সমাস করাবো, এই যে একটু পরে তোমাদের ইউএসবি এসে সমাস করাবে, আমার প্রায় শেষ অংশ। ওকে, এরপর আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, 9টা ইয়েস আসতে পারেন একটু পরেই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওকে, এরপর রয়েছে সাদা কাপড় পরলে মন সাদা হয় না, কারণ ছাড়া কার্য হয় না, রবীন্দ্রনাথ আমরা আর দুজন হয় না, বুঝিয়াছিলাম। দেন রয়েছে হো হো আর বাহুবা। দেখো দেখলে বোঝা যাইতেছে, যদি শব্দের শুরুতে দেখো বাহ বিসর্গ আছে, বাহুবা বিসর্গ আছে, আহ বিসর্গ আছে, তার মানে সেটা চোখ বন্ধ করে আবেগ শব্দ দাগায় দিয়ে আসবা, লিখে আসবা। কি শব্দের শুরুতে যদি দেখো এরকম শব্দ দিয়ে বিসর্গ আছে, চোখ বন্ধ করে সেটা আবেগ দাগায় দিয়ে আসবা। শব্দের মাঝখানে দেখো আর আছে, কিন্তু আছে, অথবা, নতুবা, নয়, এগুলা যুক্ত আছে, তখন সেটা চোখ বন্ধ করে কি দাগায় দিবা, যোজক দাগায় দিবা। তিনি হো হো করে হাসলেন, তিনি কেমন করে হাসলেন, হো হো করে হাসলেন, ক্রিয়া বিশেষণ। ওকে, ক্রিয়া বিশেষণ। এরপর রয়েছে বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কি হবে, বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কি হবে এটা বলো তো। বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কি হবে কেউ বলতে পারবা, একটু ফাস্ট করো সবাই। সাহায্য, অলরেডি এই তিনটা আমি বলে দিয়েছি, টেকনিকটা আমি বলে দিয়েছি, তিনটা টেকনিক জাস্ট অ্যাপ্লাই করবা, আসলে অ্যাপ্লাই করবা। ওকে, আসলে অ্যাপ্লাই করবা, প্রশ্ন উঠায় লিখতে হবে না, জাস্ট অ্যান্সার লিখে দিবা, মানে নাম্বারিংটা ঠিক রেখে নাম্বারিং করে তুমি জাস্ট অ্যান্সার করে দিবা। ওকে, নাম্বারিং করে জাস্ট তুমি অ্যান্সার করে দিবা। ওকে, এরপর আসো, ওকে সরি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কি হবে, এই সোনার কি হবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কি হবে সবাই একটু বলো। এটা হচ্ছে বিশেষণ। ওকে, বাংলাটা কেমন, বাংলাটা হচ্ছে সোনার বিশেষণ। সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, সাদা বিশেষণ, কারণ ছাড়া হচ্ছে কি, তুমি অনুসর্গ, সারা কি, ছাড়া হচ্ছে অনুসর্গ, বুঝেছিলাম ক্রিয়া, রবীন্দ্রনাথ তোমার বিশেষ্য, রবীন্দ্রনাথ কি বিশেষ্য। ওকে, পরবর্তীতে আসো যাই, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, বিনা কি অনুসর্গ। ওকে, সো কিছু অনুসর্গ আছে সেগুলো হচ্ছে কি মুখস্থ, রাইট। সো অনুসর্গ, এরপর সাদা বিশেষণ। ওকে, এরপর মোদের সর্বনাম, রবীন্দ্রনাথ বিশেষ্য, বুঝিয়াছিলাম ক্রিয়া। ওকে, আচ্ছা ওই জিনিসটা আবার চলে আসছে, আমাদের সমাজ আর যোজক, হো হো ক্রিয়া বিশেষণ, তিনি কিভাবে হেসেছিলেন, হেসে উঠলেন, হো হো করে এসে উঠলেন, ক্রিয়া বিশেষণ। সাবাস, আবেগ, কি বলছিলাম, শব্দের শুরুতে যদি কোনো শব্দ থাকে এবং তারপর যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে, দ্যাট মিন সেটা আবেগ শব্দ, একদম নর্মাল একটা কনসেপ্ট। ওকে, শব্দের শুরুতে যদি কোনো শব্দ থাকে এবং তারপর যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে, তাহলে সেটা কিসের উদাহরণ, সেটা হচ্ছে আবেগ শব্দের উদাহরণ। ওকে, পরবর্তীতে চলে যাই আমরা, নেক্সট আর আছে কিনা, আরেকটা আছে সম্ভবত। ওকে, আরো দুইটা আছে, আচ্ছা আরেকটা আমি করাই দিই। ওকে, আর একটা করাই দিই, আসো। তার নাম কমলা। ওকে, সো কমলাটা কি একটা নাম বিশেষ্য,
আধো আধো বাংলায় কথা বলা শিখেছে মাত্র। সো আধো আধোটা কি হবে, মানে অল্প অল্প বাংলায় কথা বলা শিখছে। সো বাংলায় কথা বলাটা কি অল্প শিখছে, রাইট। বিশেষণ কেমন বাংলা কথা বলা শিখছে, অল্প। যেন তেন মেয়ে সে নয়, কি হবে এটা, যেন তেন সাপেক্ষ সর্বনাম। ওকে, সবার কথা শুনবে কিন্তু যোজক আমাকে দেখেই দ্রুত পালিয়ে গেল, দ্রুত কি হবে, বিশেষণ। ওকে, সো এটা তুমি দিতে পারো শুধু বিশেষণও দিতে পারো, বা তুমি হচ্ছে এটা ক্রিয়া বিশেষণও দিতে পারো। ওকে, তুমি এটা বিশেষণও দিতে পারো বা তুমি এটা ক্রিয়া বিশেষণও দিতে পারো। কারণ পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল, দ্রুত পালিয়ে গেল। সো দ্রুত পালিয়ে গেল, তুমি চাইলে ক্রিয়া বিশেষণ দিতে পারো, বিশেষণ দিতে পারো, মানে দুইটাই সঠিক, বাট বিশেষণটাই দিও, যেহেতু শুধু দ্রুতর নিচে দাগ আছে তুমি বিশেষণটাই দিও। ওকে, ফোকলা দাঁতের হাসিতে মুক্তা ঝরে। ওকে, ফোকলা দাঁতের হাসিতে মুক্তা ঝরে, দাঁতটা কেমন, ফোকলা, কি হবে, বিশেষণ। সাবধান, এই যে আশ্চর্যবোধ চিহ্ন আছে, আবেগ, আবেগ শব্দ। সত্য কথা বলো, নইলে বিপদে পড়বে, নইলে যোজক। ওকে, দ্যাটস ইট। সো আরেকটা আছে, ওইটা তোমরা নিজেরা করে নিও। এরপর তোমাদের সমাস উপসর্গ আসবে। স্লাইড ওকে পাঠাইছে, আচ্ছা। সো এরপর তোমাদের ইজাজ ভাইয়া হচ্ছে সমাস আর উপসর্গ নিয়ে আসতেছে, এইসবের মধ্যে নাই আমি জায়গা, ঠিক আছে, এসবের মধ্যে আমি জায়গা। স্লাইডটা চেঞ্জ করে দিয়ে চলে যাচ্ছি, ক্লিয়ার। সব অবশ্যই থাকবে। এখন সমাস আর উপসর্গ নিয়ে শুরু হবে। ওকে, পিডিএফ দিব না, পিডিএফ করে সেই ক্লাসের শুরু থেকে হচ্ছে কান্নাকাটি করতেছ, কিন্তু পিডিএফ তো পাবা না, তাইলে কি করবা? মনোযোগ দিয়ে ক্লাসটাও তো করলা না পিডিএফ করে। সো পিডিএফের জন্য হচ্ছে তুমি হচ্ছে এত করতেছো কেন? তাহলে পিডিএফ দিয়ে দেই তোমাকে, আমরা হচ্ছে যে ক্লাস কেন নিচ্ছি। আচ্ছা, পিডিএফের জন্য তোমার দেখাও কমেন্টে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ দেয়া আছে, গ্রুপের লিঙ্ক দেয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। টেলিগ্রাম গ্রুপে আমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। যারা হচ্ছে ইউটিউব থেকে ক্লাস করতেছো তাদের জন্য সেম ইনস্ট্রাকশন, টেলিগ্রাম গ্রুপে দেখো আমাদের একটা লিঙ্ক দেয়া আছে, ওই লিঙ্ক ফলো করে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, ওই গ্রুপে তুমি হচ্ছে পিডিএফ পেয়ে যাবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। রাইটিং পার্ট নিয়ে যারা টেনশন করতেছো, রাইটিং পার্টের ক্লাস হচ্ছে আগের দিন হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবা। ওকে, শুরু করে দেই, আর বেশিক্ষণ অপেক্ষা করব না, যেহেতু হচ্ছে তোমাদের পরীক্ষা কালকে। আজকে খুব বেশি ডিটেলসে পড়াবো না, তোমাদের জন্য যতটুকু দরকার এমন কিছু ইনস্ট্রাকশন দিয়ে ক্লাসটা শেষ করে দিব। 9টা বাজে 10টার আগে ক্লাস শেষ করে দিব, কারণ রাতে তোমাদের একটা ফ্রেশ ঘুমের দরকার পরীক্ষা ভালো দেওয়ার জন্য। ক্লাসে পিডিএফ করে কান্নাকাটি করার দরকার নাই, তোমাদেরকে পিডিএফ দিব বলেই তো পিডিএফটা বানিয়েছি। সো পিডিএফ পাইতে হলে তোমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, গ্রুপে তুমি পিডিএফ পেয়ে যাবা। ওকে, সো এখন তোমাদের 4 নাম্বার হচ্ছে তোমাকে আনসার করতে হবে উপসর্গ। সো উপসর্গ অথবা আরেকটা কিছু তুমি আনসার করতে পারবা, তবে প্রথমে হচ্ছে যে উপসর্গ নিয়ে আলোচনা করি। উপসর্গ কত প্রকার, এই কোশ্চেন যদি তোমাকে বলা হয় তাহলে হচ্ছে তুমি সহজ ভাষায় আনসার দিয়ে দিতে পারবা। এত বাচ্চা টাইপের কোশ্চেন তোমাকে করবে না, কারণ তুমি এখন এইচএসসিতে পড়ো, তাই না? এত সহজ প্রশ্ন অবশ্যই তোমাকে করবে না যে উপসর্গ কত প্রকার, উপসর্গ বলতে কি বোঝাও, মানে এত ইজি কোশ্চেন আসলে মনে হয় করবে না। সো এখান থেকে হচ্ছে যে তুমি 2 টাইপের প্রশ্ন পেতে পারো। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন, এইটা আনসার করবা। দেন হচ্ছে যে যদি হচ্ছে যে তোমার সুযোগ থাকে ব্যাকরণ আনসার করার, তাহলে হচ্ছে যে ব্যাকরণ আনসার করবা। ওকে, ঠিক আছে, চলো আমরা হচ্ছে যে শুরু করে দেই। প্রথমেই আমরা যদি বলি উপসর্গ 3 প্রকার। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। বাংলা উপসর্গ মানে খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ, তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কত প্রকার এটা আমরা সবাই জানি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে যে তোমার 21টি।
কি কি? অনা অঘাওয়াচ আ আর আন আপ ইতি উৎকট কু নি পাতি বিভরম শশা সোহা, এই 21টা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। অপরদিকে তৎসম উপসর্গ কয়টা? একটা কম 20টা। প্রপরা পরিপ্রতি অপ অভি অতি অতি অপ অভি অনু আ সুসম উত ওপ নি নির দুর্বি, এই কয়েকটা হচ্ছে যে তোমার সংস্কৃত উপসর্গ। আর বিদেশি উপসর্গ হচ্ছে অগণিত, আরবি, ফার্সি, সংস্কৃত, এরকম অগণিত বিদেশি উপসর্গ রয়েছে। বাট তোমাকে এই জায়গা থেকে সবচেয়ে বেশিবার একটা প্রশ্ন করা হয়েছে, উপসর্গ কত প্রকার, উপসর্গ কাকে বলে, এই প্রশ্নগুলা করার থেকেও উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু উপসর্গের অর্থদ্যোতকতা নেই, নাকি? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু উপসর্গের অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নটা হচ্ছে যে তোমাকে বেশ কয়েকবার করা হয়েছে। ওকে, সো এই প্রশ্নটা রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা দেখি যে এই প্রশ্নটা আসলে আমরা কিভাবে আনসার করব। এর পাশাপাশি হচ্ছে যে আমরা দেখি যে আমাদেরকে যদি তোমার হচ্ছে যে আরেকটা প্রশ্ন করে উপসর্গ কাকে বলে, তাহলে হচ্ছে আমরা কিভাবে উত্তর করব। প্রথমেই যদি আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি যে এই যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে বলতে কি বুঝি, এটা খুব সহজে হচ্ছে যে আমরা দেখে নিতে পারি। দেখো এই জায়গায়, এই যে দেখো প্র একটা উপসর্গ, তারপর হচ্ছে যে উপ একটা উপসর্গ, অপ একটা উপসর্গ, এই তিনটাই কিন্তু হচ্ছে যে উপসর্গ। সো এই তিনটা উপসর্গ স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে কি? না, এই তিনটা উপসর্গ স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না। তার মানে কি? উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এসি। সো সেক্ষেত্রে এই শব্দগুলো যখন অন্য কোনো শব্দের সাথে যুক্ত হইতেছে তখন কিন্তু অর্থের পরিবর্ধন সংকোচন করতে পারতেছে। এখন আমরা যদি দেখি এই প্র শব্দটা যদি কারের সাথে যুক্ত হয় তাহলে আমরা পাচ্ছি কি? প্রকার। এরপর উপশব্দটা যদি কারের সাথে যুক্ত হয় তাহলে নতুন একটা শব্দ গঠিত হচ্ছে, উপকার। কার কিন্তু একটা শব্দ, দুঃখিত, তোমার হচ্ছে যে, আচ্ছা সাউন্ড কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার এখানে সাউন্ড ঠিক আছে, তোমরা ফোনের ভলিউমটা হচ্ছে একটু রেইজ করো যদি সাউন্ডে প্রবলেম হয়ে থাকে। ওকে, এখানে তাহলে আমরা কি বুঝতে পারলাম? খুবই স্বাভাবিকভাবে দেখো এই প্র, উপ, অপ এগুলা স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না, কিন্তু যখন কোনো শব্দের আগে ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটাচ্ছে। সো এর কারণেই বলা হয় যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। আমি একটু তোমাদের জন্য এইটুকু পড়ে দিচ্ছি। বাংলা ভাষায় যেসব সুনির্দিষ্ট অব্যয়জাত শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হলো এর কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। প্রত্যেকটি উপসর্গ মূলত এক ধরনের শব্দাংশ, এরা কোথাও পৃথকভাবে ব্যবহৃত হয় না। যেমন এখানে আমরা যেমন দেখতেছি এই যে পৃথকভাবে ব্যবহৃত হয়ে কিন্তু কোনো কিছুই করতে পারতেছে না, কিংবা এদের কোনো নিজস্ব অর্থও নেই। দেখো প্র, উপ, অপ এগুলা কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না, কিন্তু ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে এরা মূল শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন ঘটে। দেখো কার দ্বারা তুমি কি বুঝতা, বাট যখন প্রযুক্ত হয়েছে তখন প্রকার বুঝতেছ, মানে হচ্ছে যে কত প্রকার একটা জিনিস। তারপর হচ্ছে উপযুক্ত হয়ে উপকার বুঝতেছ, কারো হেল্প করাকে বোঝাচ্ছে। সো এই জিনিসটাই হচ্ছে এই জায়গাতে ঘটে। উপসর্গ স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না বা স্বাধীনভাবে সে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য বাক্যের সাথে যুক্ত হয়ে সেই বাক্যের অর্থের পরিবর্ধন এবং সংকোচন বিয়োজন করতে পারে। যেমন আমরা যদি দেখি রাম হচ্ছে একটা উপসর্গ, এটা যদি দার সাথে যুক্ত হয় তাহলে হয়ে যাচ্ছে রামদা, তার মানে কি? বড় একটা দা। এরপর পাতি একটা উপসর্গ, এটা যদি নেতার আগে বসে যায় তাহলে হয়ে যাচ্ছে পাতি নেতা, মানে কি? ছোট নেতা। এরপর যদি হাঁসের আগে বসে তাহলে হয়ে যাচ্ছে পাতি হাঁস, তার মানে কি? ছোট হাঁস। ওকে, সো এখন মনে হয় আমরা বুঝে গিয়েছি যে উপসর্গের অর্থবাচকতা কেন নেই, অর্থদ্যোতকতা কেন রয়েছে। এরপর যদি আমরা দেখি, এইটুকু দেখে নিবা পিডিএফ থেকে, দেখে জাস্ট হচ্ছে আনসার করে দিবা। সো দেন তোমাকে আবারও এই প্রশ্ন করতে পারে এই জায়গা থেকে, ওই প্রশ্নটা যেহেতু বেশ কয়েকবার এসেছে উপসর্গের তোমার হচ্ছে যে প্রকারভেদ থেকেও কিন্তু প্রশ্ন করতে পারে। সো তোমাকে বলতে পারে উপসর্গ কাকে বলে, বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো। সেক্ষেত্রে তুমি হচ্ছে যে
উত্তর করে দিবা যে উপসর্গ কাকে বলে, বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা। তুমি তো সহজভাবে বুঝে যাচ্ছ উপসর্গের প্রয়োজনীয়তা আছে নাকি নাই। একটা অর্থের পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু উপসর্গের প্রয়োজন হচ্ছে। ধরো তোমার একজন বন্ধু, সে হচ্ছে যে নেতা, সো সে আসলে কেমন ধরনের নেতা এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু তুমি পাতি উপসর্গটা ব্যবহার করতেছ, পাতি নেতা। তারপর তুমি বাসা থেকে তোমার বাবাকে বললে আমার জন্য একটা বেল কিনে নিয়ে আইসো, অপরদিকে তোমার ছোট ভাই বলল যে আমার জন্য একটা কদ বেল কিনে নিয়ে আইসো। এখানে বেল এবং কদ বেল দুইটার মধ্যে কি পার্থক্য আছে নাকি দুইটা একই জিনিস? দেখো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই বেলের আগে কদ উপসর্গটা যুক্ত হয়ে এটার অর্থের কিন্তু পরিবর্তন হয়েছে, এখানে নিন্দিত অর্থে বোঝাচ্ছে, খারাপ বেলকে বোঝাচ্ছে। ওকে, এরপর যদি আমরা দেখি তোমাদের পরের টপিকটা, আচ্ছা এরপরের যে টপিকটা সেটা নিয়ে তোমরা একটু ভয়ে থাকো যে ভাইয়া সমাস পড়তে তো 6 মাস লাগে, সমাস তো বুঝি না, শেষ মুহূর্তে এসব কনফিউশন হচ্ছে। ইন জেনারেল আজকে আলোচনা করব না, যে যে জায়গায় তোমাদের কনফিউশন হয় বা যে যে জায়গায় তোমরা প্রবলেম ফেস করো ওই টপিক কয়েকটা নিয়ে একটু আলোচনা করব। সো প্রথমেই আমরা যদি দেখি সমাস কয় প্রকার? 6 প্রকার। সো এই যে 6 প্রকার সমাস আছে এটাতে কোনোটার পূর্বপদ প্রাধান্য পায়, কোনোটাতে পরপদ প্রাধান্য পায়, কোনোটাতে আবার উভয় পদ প্রাধান্য পায়, কোনোটাতে কোনো পদই প্রাধান্য পায় না। যেমন আমরা যদি দেখি দ্বন্দ্বে কি পাবে? উভয় পদের প্রাধান্য পাবে। এরপর হচ্ছে আমরা যদি দেখি দ্বিগু, এরপর হচ্ছে কর্মধারয় আর তৎপুরুষ, এই তিনটাতে কোন পদের প্রাধান্য পাবে? দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই তিনটাতে তোমার হচ্ছে যে পরপদের অর্থে প্রাধান্য পাবে। বহুব্রীহিতে কোনো পদের অর্থেরই প্রাধান্য পাবে না, বহুব্রীহিতে কোনো পদের অর্থে প্রাধান্য পাবে না। কিসের অর্থে প্রাধান্য পাবে? নতুন একটা অর্থের প্রাধান্য পাবো আমরা। অপরদিকে অব্যয়ীভাব সমাসে কিসের অর্থের প্রাধান্য পাবে? পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে। এই জিনিসগুলা বারবার পড়েছো তোমরা, তারপরে জাস্ট একটু মনে করাই দিলাম, শেষ মুহূর্তে আসে যাতে এই জিনিসগুলা ভুল না করো। ওকে, এরপর যদি আমরা দেখি কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায়, সো এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে যে দেখে নিলাম। সো ব্যাস বাক্য নিয়েও যদি এখনো তোমার একটু প্রবলেম থাকে তারপর আমরা আরেকবার আলোচনা করি। এখানে আমরা বড় একটা কি নিয়েছি? সেন্টেন্স নিয়েছি, সিংহ চিহ্নিত আসন, সেটাকে ছোট করে আমরা পাইছি সিংহাসন। এই যে সিংহ চিহ্নিত আসন, এটা কি তোমার হচ্ছে যে সিংহ চিহ্নিত আসন, আলাদা আলাদা পদ না, এই পদকে ছোট করে আমরা পাইলাম সিংহাসন। এই জিনিসটা হচ্ছে যে সমস্ত পদ। আর আমরা সমাসে পড়েছি না, সমাসে হচ্ছে পদের মিলন হয়। তাহলে দেখো এই যে আলাদা আলাদা পদ, এই সবগুলা পদের মিলন ঘটায় আমরা পাইলাম হচ্ছে যে সিংহাসন। তার মানে কি? সমাস মানে পদের মিলন, সমাস মানে সংক্ষেপণ। তার মানে সমাসে কি করতে হবে? আমাকে 2 বা ততোধিক পদের এক পদীকরণ করতে হবে, সংক্ষেপণ করতে হবে, অথবা মিলন ঘটাইতে হবে। সো এই জিনিসটাই কিন্তু ঘটছে, বড় একটা বাক্যকে আমরা ছোট করে ফেললাম, পেলাম কি? সিংহাসন। সো এই যে সিংহাসন পাইলাম, এর আবার আলাদা নাম আছে, এটাকে বলা হয় সমস্ত পদ। সমস্ত পদের আরও নাম আছে সমাসযুক্ত পদ, সমাসবদ্ধ পদ, অথবা সমাস নিষ্পন্ন পদ। সমস্ত পদ বলতে আমরা যা বুঝি, সমাসযুক্ত পদ বলতে তাই বুঝি, সমাসবদ্ধ পদ বলতেও তাই বুঝি, সমাস নিষ্পন্ন পদ বলতে একই জিনিসটাকে বুঝি। আর এই যে বড় একটা বাক্য পাইলাম, এটাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরো 2টা নাম আছে, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই, তারপরে জাস্ট একটু আলোচনা করে নিলাম। এখন এই যে সিংহাসন, এটাকে আবার হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, সিংহ এবং আসন। সিংহ হচ্ছে পূর্বপদ, আসন হচ্ছে পরপদ। ওকে, এই জিনিসটা একটু জানা দরকার ছিল পরবর্তী জিনিস বোঝার জন্য। এখন তোমরা একটু দেখো, তোমাদের সমাসের মধ্যে আরেকটা জায়গায় একটু প্রবলেম হয়, উপমান, উপমিত আর রূপক। এই 3টা আইডেন্টিফাই করতে যাই তোমরা একটু হচ্ছে যে প্রবলেম ফেস করো মাঝে মধ্যে। আমরা না, সমাস লিখতে ছক করতে হবে না, তুমি হচ্ছে ছক ছাড়া সমাস লিখবা, ছক করার কোনো দরকার নাই। আচ্ছা, আমরা যদি দেখি উপমান, উপমিত, রূপক, এই 3টার মধ্যে তোমরা হচ্ছে যে যারা প্রবলেম ফেস করো, এই 3টা জাস্ট আরেকবার রিভাইজ দিয়ে দেই। শেষ মুহূর্তে মনে হয় না এগুলো তোমাদের বাকি আছে, তারপরেও আরেকবার আমরা দেখতেছি। সো উপমান যেটা, সেটা কি হবে জানো? এটা হচ্ছে পসিবল। এই যে তুলনাটা বুঝাবে, উপমান, উপমিত, রূপক, 3টাতেই তুলনা বুঝাবে। এইখানে যে তুলনাটা বুঝাবে এটা হবে হচ্ছে পসিবল। যেমন আমরা দেখি তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র,
কার ন্যায় শুভ্র? তুষারের ন্যায় শুভ্র। এখন তুষার কি সাদা নাকি কালো? ডেফিনেটলি তুষার সাদা, তার মানে এটা হচ্ছে সম্ভব, এটা কি পসিবল। তারপর যদি আমরা দেখি কাজল কালো, কাজলের ন্যায় কালো, কাজলের রঙই তো কালো, তাহলে কাজলের মতো কালো কোনো কিছু হইতেই পারে। এটা তোমার চুলের উদাহরণ বোঝাইতে বলা হইতে পারে বা অন্য কোনো কিছু। এরপর যদি আমরা দেখি শশব্যস্ত, শশ মানে হচ্ছে খরগোশ, খরগোশ তো সবসময় ব্যস্তই থাকে, কোনো কাজ না থাকলেও দেখবা দৌড়াদৌড়ির মধ্যেই থাকে, তার মানে কি শশকের ন্যায় ব্যস্ত। তার মানে তোমাকে যদি বলে তুমি এত শশব্যস্ত কেন, তাহলে এটা কিন্তু পসিবল, মানে এটা হচ্ছে আমরা দেখতে পাই বা বাস্তব জীবনে এটাকে আমরা খুঁজে পাই। এরপর যদি আমরা দেখি উপমিত, উপমিতর বিষয়টা দেখবা হচ্ছে যে এটা ইম্পসিবল। উপমিতর বিষয়টা হচ্ছে এটা ইম্পসিবল, যেটা আমরা বাস্তবতার সাথে মিল খুঁজে পাবো না। আমরা যদি দেখি চাঁদ মুখ, তুমি হচ্ছে কারো সৌন্দর্য বোঝাইতে যায় বললা যে তোমার মুখখানা না চাঁদের মতো। সো তুমি যখন বললা তোমার মুখখানা না চাঁদের মতো, তখন কিন্তু দেখো এই জায়গায় কি হইল, এই জায়গায় চাঁদ কিন্তু গোলাকার, মাঝে মধ্যে তার শেপ চেঞ্জ হচ্ছে, কিন্তু মানুষের মুখ কি গোলাকার? তুমি যাকে বোঝাচ্ছ বা যার ক্ষেত্রে উপমাটা দিচ্ছ এটা কি গোলাকার, তার মুখ গোলাকার? না, অবশ্যই না, তার মানে এটা সম্ভব না। এরপর কারো বীরত্ব প্রকাশ করতে যায় বললা যে পুরুষ সিংহ। সো পুরুষ সিংহ মিন কি? সিংহের ন্যায় পুরুষ, পুরুষকে তুমি সিংহের সাথে তুলনা করছো। সো আমরা সবাই জানি প্রাণী জগতের সবচেয়ে শক্তিশালী প্রাণীকে বা পশুদের রাজা বলা হয় সিংহকে। সো একটা পুরুষের শক্তিকে তুমি সিংহের সাথে তুলনা করছো, বাট এটা কি পসিবল? একটা পুরুষ কি সিংহের মতো হইতে পারে? তার কি 4টা পা আছে? তার কি লেজ আছে? তার মানে এটা কিন্তু ইম্পসিবল, এটাও কিন্তু বাস্তবে পসিবল না। অপরদিকে আমরা যদি দেখি রূপক, রূপকের ক্ষেত্রে দেখবা হচ্ছে এটাও ইম্পসিবল, এটাও ইম্পসিবল, প্লাস হচ্ছে এটা কি তোমার হচ্ছে হাইট, ইম্পসিবল প্লাস হাইট, এটা করে আমরা দেখতে পাবো না। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মাঝে রূপ থাকবে। যেমন আমরা যদি দেখি জীবন প্রদীপ, তুমি কি কারো জীবনের প্রদীপ দেখেছো? এটা কি দেখা যাবে? জীবন রূপ প্রদীপ, প্রথমত এটা ইম্পসিবল, কারো জীবনের প্রদীপ দেখা অসম্ভব, প্লাস এটাকে আমরা দেখতে পারি না, এটা হাই। এখানে দেখো তুমি সিংহকে দেখতে পারছো, এই পাশে হচ্ছে যে দুইটাই হচ্ছে যে একদম রিয়ালিস্টিক, একদম হচ্ছে যে দুইটা উদাহরণই একদম মিলে যাচ্ছে। পরেরটাতে উপমিততে কি হচ্ছে, যার সাথে উদাহরণ দিচ্ছ তাকে তুমি দেখতে পারতেছো, বাট এটা ইম্পসিবল, তার মতো হওয়া সম্ভব না। বাট রূপকের ক্ষেত্রে যার সাথে উদাহরণ দিচ্ছ তাকে তো তুমি দেখতে পারতেছো না, অ্যাজ ওয়েল অ্যাজ এটা ইম্পসিবল। ওকে, সো এই পার্টটাতে তোমাদের অনেকেরই হচ্ছে যে কনফিউশন থেকে যায়, তার এর জন্য আরেকবার দেখাই দিলাম। এরপর আমরা যদি দেখি অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি আর অলোক দ্বন্দ্ব। অলোক তৎপুরুষ আর অলোক বহুব্রীহি, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি আর অলোক দ্বন্দ্ব, এই তিনটা আমরা দেখব। এখানেও তোমাদের একটু প্রবলেম হয়। সো অলোক তৎপুরুষের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, কেবল সমস্ত পদের পূর্ব পদে বিভক্তি থাকবে এবং পরপদ প্রাধান্য পাবে। সমস্ত পদের পূর্ব পদে বিভক্তি। আচ্ছা, অলোকের ক্ষেত্রে আমরা কমন একটা জিনিস মাথায় রাখবো যে বিভক্তি লোপ পাবে না। অলোক মানে কি? অলোক মানে বিভক্তি লোপ পাবে না। তাহলে আমরা যদি দেখি হাতের ময়লা, সো এইখানেও দেখো হাতের ময়লা, এখানে হাত প্রাধান্য পায় নাই, ময়লা প্রাধান্য পাইছে, তার মানে কি পরপদ প্রাধান্য পাইছে। আর এরপর যদি আমরা দেখি বিভক্তি কিন্তু লোপ পায় নাই, এখানে কিন্তু বিভক্তি, এখানে যে বিভক্তি আছে এখানে কিন্তু সেম বিভক্তিটাই আছে। এরপর যদি আমরা দেখি মামার বাড়ি, সো এখানে মামা প্রাধান্য পাচ্ছে না, বাড়িটা প্রাধান্য পাচ্ছে এবং বিভক্তি লোপ পাচ্ছে না। ঠিক একইভাবে সোনার বাংলাতে হচ্ছে যে বাংলাকে প্রাধান্য দিচ্ছি আমরা, পোকায় কাটা, কাটাকে প্রাধান্য দিচ্ছি। সো এই জায়গায় পরপদ প্রাধান্য পাবে। সো অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি আর অলোক দ্বন্দ্ব, এই তিনটা আইডেন্টিফাই করতে তোমরা একটু গোলায় ফেলো। তাহলে অলোক তৎপুরুষের ক্ষেত্রে কি মনে রাখবো? সমস্ত পদের পূর্ব পদে বিভক্তি থাকবে, সমস্ত পদের পূর্ব পদে বিভক্তি থাকবে। এখানে সমস্ত পদ কোনটা? আমরা যদি দেখি এখানে সমস্ত পদ হচ্ছে এইটা। এখানে দেখো পূর্ব পদে বিভক্তি আছে, পরপদে কিন্তু বিভক্তি নাই, এই যে ময়লাতে কিন্তু বিভক্তি নাই। সো এখানে পূর্বপদে বিভক্তি আছে, পরপদে বিভক্তি নাই। এইখানে দেখতেছি কি কেবল সমস্ত পদের পূর্বপদে বিভক্তি থাকবে আর অন্য পদ প্রাধান্য পাবে। মানে তিনটাতে হচ্ছে যে আমরা কমন ফ্যাক্ট পাচ্ছি, অলোক মানে বিভক্তি লোপ পাবে না, তার মানে বিভক্তি থাকবে।
কিন্তু কোনোটাতে পরপদ প্রাধান্য পাচ্ছে, কোনোটাতে অন্যপদ প্রাধান্য পাচ্ছে, আবার কোনোটাতে পরপদ প্রাধান্য পাচ্ছে। অলক বহুব্রীহিতে কি প্রাধান্য পাচ্ছে? অলক বহুব্রীহিতে প্রাধান্য পাচ্ছে অন্যপদ। অন্যপদ মানে কি? পূর্বপদ পরপদ কোনো পদই প্রাধান্য পাচ্ছে না, অন্য কোনো একটা কিছু প্রাধান্য পাচ্ছে। সো পূর্বপদ পরপদ কোনো কিছু প্রাধান্য না পায় কি প্রাধান্য পাচ্ছে? অন্য কোনো একটা কিছুকে প্রাধান্য দিচ্ছে। এখন আমরা যদি দেখি হাতে ছড়ি, হাতে ছড়ি যার, এখানে হচ্ছে যে হাতে ছড়ি বলতে কোনো কিছুকে বোঝাচ্ছে না, হাতে ছড়ি যার একজন অন্ধকে বোঝাচ্ছে। অপরদিকে যদি আমরা দেখি হাতে বেরি, এখানে কিন্তু বিভক্তি আছে। সো হাতে বেরি যার, এখানে অন্য পদ প্রাধান্য পাচ্ছে। তার মানে কি? হাতে বেরি যার দ্বারা আমরা যে জিনিসটা বোঝার সেই জিনিসটা বুঝতেছি না, নতুন কিছু একটা বুঝতেছি। আরেকটু সহজ করে বলি তোমাদের জন্য, এই যে অলক বহুব্রীহিতে স্বাভাবিকভাবে বিভক্তি লোপ পাবে না, যেহেতু অলুক শব্দটা আছে। এখানে হচ্ছে পূর্বপদ পরপদ কোনো পদই প্রাধান্য পাবে না। অলুকে কি দেখবা? পূর্বপদ পরপদ কোনো পদই প্রাধান্য পাবে না, নতুন একটা কিছু প্রাধান্য পাবে। যেমন আমরা যদি দেখি কানে কলম, কানে কলম যার, এখানে কাঠ মিস্ত্রিকে বুঝতেছি। আমি কানে কলম দিলাম মানে কি? আমি কাঠ মিস্ত্রি হয়ে গেলাম। বিষয়টা ঠিক এরকমই যে কানে কলম দেয় শুধু কাঠ মিস্ত্রিরাই। ওকে, অনেকে বলতেছে উপসর্গ দিব, সমস্যা নাই, একটু দেখাই দিই সবার জন্য। এরপর যদি আমরা দেখি গলায় গামছা, গলায় গামছা যার, এখানে আমরা হচ্ছে শ্রমিককে বুঝতেছি। দেখো গলায় গামছা যার দ্বারা কিন্তু কিছু বুঝতেছি না, নতুন একটা অর্থকে পাচ্ছি। এরপর হচ্ছে মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি তো হুজুররাও দিতে পারে, তারপর একজন সাধারণ মানুষও দিতে পারে, বাট মাথায় পাগড়ি দিলে আমরা স্পেসিফিকভাবে হচ্ছে বরকে বুঝতেছি। ওকে, এরপর যদি আমরা দেখি অলুক দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে? কেবল সমস্ত পদের পূর্বপদ ও পরপদ দুটোতে। ওকে, অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে পূর্বপদ পরপদ দুটোতেই হচ্ছে বিভক্তি থাকবে। তিনটা একসাথে বলে দেই। প্রথমত হচ্ছে অলুক তৎপুরুষে তোমার হচ্ছে সমস্ত পদের পূর্বপদে বিভক্তি থাকবে। তারপর হচ্ছে তোমার এইখানেও হচ্ছে পূর্বপদে বিভক্তি থাকবে, কিন্তু অন্য পদ প্রাধান্য পাবে। এখানে পরপদ প্রাধান্য পাবে অলুক তৎপুরুষের ক্ষেত্রে। আর অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে হচ্ছে সমস্ত পদের পূর্বপদ পরপদ দুই জায়গায় বিভক্তি থাকবে, প্লাস পরপদ প্রাধান্য পাবে। এই তিনটা পার্ট একটু ভালোভাবে খেয়াল করো। পরপদ অলুকের ক্ষেত্রে হচ্ছে পরপদ প্রাধান্য পাবে, কেবলমাত্র পূর্বপদে বিভক্তি থাকবে। অলুক বহুব্রীহির ক্ষেত্রে পূর্বপদে বিভক্তি থাকবে, কিন্তু অন্য কোনো একটা কিছু প্রাধান্য পাবে। অপরদিকে অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে হচ্ছে যে কি হবে, তোমার হচ্ছে যে পূর্বপদ পরপদ দুইটাতেই বিভক্তি থাকবে এবং প্রাধান্য পাবে হচ্ছে পরপদ। ওকে, সমাস মনে হয় তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে। এই তোমাদেরকে হচ্ছে যে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এই জিনিসগুলো পড়াচ্ছি না, এই জিনিসগুলাই তোমরা পড়ে আসছো, আর এই পার্টগুলা স্কিপ করছো, এর কারণে একটু কঠিন লাগতেছে মনে হয়। আচ্ছা, এখন এটা সহজ হবে। দেখো, মধ্যপদলোভী কর্মধারয় সমাস এবং মধ্যপদলোভী বহুব্রীহি সমাস। সো মধ্যপদলোভী কর্মধারয় মানে খুবই সহজ একটা জিনিস, যে কর্মধারয় সমাসের মাঝের পদ লোপ পাবে। তার মানে কি? মধ্যপদলোভী কর্মধারয় সমাসের কোন পদ লোপ পাবে? মাঝের পদ লোপ পাবে এবং প্রাধান্য পাবে হচ্ছে তোমার হচ্ছে পরপদ প্রাধান্য পাবে। যেমন আমরা যদি দেখি সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, দেখো চিহ্নিত লোপ পেয়েছে। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ, স্মৃতি রক্ষার্থে নির্মিত প্রাধান্য তোমার হচ্ছে লোপ পেয়েছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। এরপর হচ্ছে যে আয়কর, আয়ের উপর ধার্য কর তোমার হচ্ছে লোপ পেয়েছে। এরকম পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র বিষয়ক নীতি বিষয়ক লোপ পাবে। তারপর হচ্ছে যে তোমার চাল কুমড়া, চালে জন্মানো কুমড়া জন্মানো লোপ পাবে। এরপর রাষ্ট্রনীতি, রাষ্ট্র বিষয়ক নীতি। এই যে মাঝের পদটা লোপ পাবে এবং প্রাধান্য পাবে কোনটা? পরপদ প্রাধান্য পাবে। এখানে সিংহ কিন্তু প্রাধান্য পাচ্ছে না সিংহাসন শব্দটাতে, আসনকে প্রাধান্য পাচ্ছে, মানে আভিজাত্যপূর্ণ কোনো একটা আসনকে বুঝতেছি আমরা। এরপর হচ্ছে স্মৃতিসৌধ, এখানে স্মৃতিকে প্রাধান্য পাচ্ছে না, সৌধ প্রাধান্য পাচ্ছে। এরপর হচ্ছে শিক্ষা বিষয়ক মন্ত্রী, এখানে পরপদ প্রাধান্য পাচ্ছে। বুঝতে পারছি? ক্লিয়ার? বেশি কঠিন লাগতেছে? ওকে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি
মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। বেসিক্যালি তোমাদের ক্লাস হবে কোনটা মধ্যপদলোপী কর্মধারয় আর কোনটা মধ্যপদলোপী বহুব্রীহি। সো বহুব্রীহির ক্ষেত্রেও সেম কনসেপ্টটা মাথায় রাখবা। এখানে হচ্ছে তোমার অন্য পদ প্রাধান্য পাবে, তার মানে কি পূর্বপদ পরপদ কোনো পদই প্রাধান্য পাবে না। পূর্বপদ পরপদ কোনো পদই প্রাধান্য পাবে না, নতুন কোনো একটা কিছু প্রাধান্য পাবে। যেমন গায়ে হলুদ, সো এখানে নতুন একটা কিছু প্রাধান্য পাচ্ছে, ব্যাস বাক্যের শেষ পদ লোপ পেয়ে যাবে। যেমন দেখো গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, তার মানে কি শেষ পদ লোপ পাচ্ছে। হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। কমলাক্ষ, কমলের নেই চোখ যার। এরপর হচ্ছে বউ ভাত, বউ পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে। আচ্ছা, বউ ভাত পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে। ওকে, উপসর্গ ব্যাড আইডিয়া না, উপসর্গ দেওয়ার আইডিয়া ব্যাড আইডিয়া না। আচ্ছা, সমাস বাদ দেন, এটা অনেক কঠিন, এটার থেকে উপসর্গ দিব। আচ্ছা, সমাসের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যারা ভাবতেছো যে তুমি এখন ক্লাস করে সমাস আনসার করবা, এই জিনিসটা আসলে মোটেও পারবা না। তোমার হচ্ছে যে যারা হচ্ছে আগে পড়েছো তাদের জন্য হচ্ছে যে সমাজটা সহজ হবে। আচ্ছা, ম্যাক্সিমামই বলতেছে হচ্ছে স্কিপ করার জন্য, তাহলে হচ্ছে সমাজ স্কিপ করব। একটু দ্রুত রেসপন্স করো, কারণ সমাজ তুমি হচ্ছে যে আজকে রাতে পড়ে হচ্ছে যে ক্র্যাক করে ফেলবা বা সমাজে সব বুঝে ফেলবা, বিষয়টা মোটেও এমন না। সবাই একটু রেসপন্স করো। আগে না পড়া থাকলে সমাজটা একটু কঠিন হবে, সেক্ষেত্রে তাহলে তোমরা হচ্ছে যে উপসর্গ আনসার করো। সো উপসর্গর ক্ষেত্রে তুমি হচ্ছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ আলোচনা করে, এই টাইপের যে বেসিক কোশ্চেনগুলো আছে এগুলো একটু হচ্ছে যে দেখে নিও। ওকে, যেহেতু হচ্ছে মেজরিটি বলতেছো স্কিপ করার জন্য, আমি জাস্ট ইউটিউবের আপডেটটা একটু দেখে নিই। ওকে, সবাই স্কিপ করতে বলতেছে। সো তাহলে এক রাতে হচ্ছে তোমরা সমাজ ক্র্যাক করতে পারতেছো না। আমার বেসিকের যে ক্লাসগুলো আছে তারা সমাসের ক্লাসগুলো করলে আই গেস সমস্যা হইতো না। আচ্ছা, আচ্ছা, কিছু প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস কয়েকটা তোমরা করে নিও, পিডিএফ থেকে এই প্র্যাকটিস কয়েকটা করে নিও। আচ্ছা, তোমাদের 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে ওকে ঠিক আছে, আর মাথার উপর দিয়ে যাবে না। তোমাদের 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী প্রকারভেদ। আচ্ছা, এখানে হচ্ছে সেম টাইপের একটা হচ্ছে গ্রামাটিক্যাল কোশ্চেন পাচ্ছ, আবার হচ্ছে ডিসক্রিপটিভ কোশ্চেন পাচ্ছ। সো এটাও ডিপেন্ড করবে, তুমি যদি হচ্ছে এক রাতে ক্র্যাক করতে চাও তাহলে হচ্ছে যে তুমি বর্ণনামূলক যে প্রশ্নটা আছে এটা লিখবা, আর যদি হচ্ছে আগে থেকে পড়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে যে ব্যাকরণিক যে বিষয়টা আছে ওইটাই দিবা। আচ্ছা, এখন চলো আমরা দেখে নিই এখান থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে। ওকে, ঠিক আছে। গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কি, উদাহরণ সহ আলোচনা করো, এটা আলোচনা করে দিবা। ক্রমানুসারে বাক্য কত প্রকার কি কি, উদাহরণ সহ আলোচনা করো। বাক্যে কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণ কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এই জিনিসটা হচ্ছে আলোচনা করে দিবা। সো এটা তো তোমরা জানো, গঠন অনুযায়ী বাক্য কত প্রকার, 3 প্রকার, সরল, জটিল, যৌগিক। আচ্ছা, তোমরা হচ্ছে যে পরেরটা দেখাতে বলতেছো, এটাতে সময় দিলাম না। ওকে, এগুলা একটু দেখে নেই চলো। আর যারা হচ্ছে যে তোমাদের জন্য হচ্ছে বিকল্প অপশন থাকবে, তোমাকে হচ্ছে কিছু বাক্য নির্দেশার্থক কিছু বাক্য দেয়া থাকবে, তোমাকে হচ্ছে ডিরেকশন অনুযায়ী হচ্ছে যে এগুলা চিহ্নিতকরণ করতে হবে। যেমন, আর এই পাশে হচ্ছে যে আরেকটু জাস্ট বলে দেই, তোমার হচ্ছে যে এই পাশে এই সেম কোশ্চেনটা পড়ে নিও যে গঠনগত দিক থেকে বাক্যর শ্রেণী বিভাগ আলোচনা করো, আর হচ্ছে সার্থক বাক্যের গুণাবলী আলোচনা করো, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই বিষয়গুলো জাস্ট হচ্ছে যে একটু বিস্তারিত আলোচনা করে দিবা। ওকে, এখন এই জায়গায় যদি হচ্ছে আমরা দেখি খ নাম্বার দেখাইতে, আচ্ছা খ নাম্বারই দেখাচ্ছি। জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটাকে আমরা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করি। জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটাকে আমরা কি করব, প্রশ্নবোধকে রূপান্তর করব। আচ্ছা, জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটাকে যদি হচ্ছে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে,
প্রথমেই এখানে তোমাকে একটা প্রশ্ন করতে হবে, কি দিয়ে একটা প্রশ্ন করতে হবে। এরপর সর্বশেষ ডেফিনেটলি এখানে একটা কোশ্চেন মার্ক আনতে হবে, অ্যান্ড হচ্ছে না, নেই, নয়, এই টাইপের হচ্ছে যে অব্যয় আনতে হবে। তার মানে কি, তুমি যখন এখানে বলতেছো যে হচ্ছে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, তোমাকে এখানে না ব্যবহার করতে হবে এবং প্রশ্ন করতে হবে, কি আনতে হবে। তাহলে তুমি যখন হচ্ছে জাদুঘর আমাদের আনন্দ দেয় এটাকে প্রশ্নবাচকে রূপান্তর করতেছো, এখানে তোমার অ্যাড করা লাগতেছে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না। ওকে, এই জায়গায় একটা জিনিস শুধু তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, তোমার প্রদত্ত বাক্যের সাথে তুমি যে বাক্যটাকে রূপান্তর করবা বা নতুন যে বাক্যটা লিখবা সেটার সাথে যাতে অর্থের কোনো পরিবর্তন না ঘটে, মানে প্রদত্ত বাক্যটাকে আনচেঞ্জ রেখে তোমাকে নতুন একটা বাক্য লিখতে হবে। যেমন ধনীর কন্যা তার পছন্দ নয়, তার মানে কি এটাকে হচ্ছে অস্তিবাচকে করতে হবে। ওই ইংলিশে যেমন যেভাবে তুমি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করেছো, এখানেও সেম কনসেপ্টটা হচ্ছে কাজে দিবে। ওকে, সবগুলাই দেখাই দিব। ধনীর কন্যা তার পছন্দ নয়, এটাকে তুমি যদি অস্তিবাচক করো, ধনীর কন্যা তার অপছন্দ, তার মানে কি তুমি হচ্ছে অর্থের কোনো পরিবর্তন করলা না। এরপর যদি আমরা দেখি, আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, এটাকে হচ্ছে তুমি হচ্ছে জটিল করতে হবে। আচ্ছা, জটিল যখন করবা তখন তোমার কি করতে হবে জানো, এখানে সাপেক্ষ সর্বনাম অ্যাড করতে হবে। যেমন দেখো এখানে হচ্ছে যে সাপেক্ষ সর্বনাম অ্যাড করা হয়েছে, আমরা যখন পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ চলে গেছে, যখন তখন যেথা সেথা, এই ধরনের যে কথাগুলো আছে, এই যে সাপেক্ষ সর্বনাম, এই সাপেক্ষ সর্বনামগুলো তোমাকে হচ্ছে অ্যাড করতে হবে। কনসেপ্ট হিজিবিজি হওয়ার দরকার নাই, মাথা ঠান্ডা রাখো, আমি তো তোমাকে অনেক ডিপে পড়াচ্ছি না, যেটা কঠিন লাগলো তোমাদের ওটা স্কিপ করেছি। ওকে, তাহলে তোমাকে যখন জটিল করতে হবে তখন কি করবা, তুমি একটা সাপেক্ষ সর্বনাম যুক্ত করে দিবা। এখানে আমরা কি করলাম, আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, জাস্ট এখানে সাপেক্ষ সর্বনাম যুক্ত করে দিলাম। আমরা যখন পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, তার মানে কি একটা সাপেক্ষ সর্বনাম যুক্ত করলেই কিন্তু হচ্ছে জটিল হয়ে যাচ্ছে। ওকে, এরপর যদি আমরা দেখি এই কথা স্বীকার করতেই হয়, এই যে কথাটা স্বীকার করতে হয় এটার পরিবর্তন না করে তোমাকে এটাকে কি করতে হবে, নেতিবাচক করতে হবে। তার মানে কি নেগেটিভ করতে হবে তোমাকে, তুমি হচ্ছে পজিটিভ একটা সেন্সে আসো, তোমাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, খুবই স্বাভাবিক। দেখো প্রশ্নবোধক একদম সহজ, প্রশ্নবোধক পারবা। এরপর হচ্ছে ইতিবাচক নেতিবাচক একদম সহজ, জাস্ট সিম্পলি চিন্তা করবা ইংলিশে যে তুমি অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়েছো ওই জিনিসটাই এই জায়গায়। তাহলে হচ্ছে যেটা ইতিবাচক থেকে নেতিবাচক করতে হবে, তুমি অর্থের পরিবর্তন না ঘটে জিনিসটাকে নেতিবাচক করবা। এরপর নেতিবাচক থেকে ইতিবাচক করতে হইলে তুমি অর্থের পরিবর্তন না ঘটে তুমি নেতিবাচক করবা। ওকে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি একথা স্বীকার করতেই হয়, এটাকে কি করতে হবে, আমাদের নেতিবাচক করতে হবে। একথা অস্বীকার করা চলে না, তার মানে কি তুমি যখন বললা যে একথা অস্বীকার করা চলে না তখন নেতিবাচক হলো এবং অর্থের কোনো পরিবর্তন ঘটলো না। সর্বদা তার মনে দুঃখ, এটাকে তুমি হচ্ছে বিস্ময় সূচক করো, মনে রাখবা তোমাকে হচ্ছে এই সাইনটা অবশ্যই ইউজ করবা। এরপর যদি হচ্ছে যে আমরা দেখি, আর এখানে হচ্ছে তুমি এই সাইনটা ইউজ করতে ভুলো না, এই দুইটা সাইন কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নবোধকের ক্ষেত্রে আর হচ্ছে বিস্ময় সূচকের ক্ষেত্রে, দুইটা সাইন মাস্ট ইউজ করতে হবে তোমাকে। এরপর যদি আমরা দেখি জীবে দয়া করা উচিত, এটাকে তুমি যদি হচ্ছে অনুজ্ঞাবাচক করো, জীবে দয়া করো, তুমি হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যে কি করতেছ, একটা কিছু করতে বলতেছ। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপে দেখো লিঙ্ক দেয়া আছে, সেই লিঙ্কে হচ্ছে যে ক্লিক করো, তাহলে হচ্ছে যে তুমি জয়েন হতে পারবা। আচ্ছা, এরপর যদি আমরা দেখি দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন, এটাকে প্রশ্নবোধক করো, প্রশ্নবাচক করো, দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন। যে জিনিসটা বললাম কি আনতে হবে, প্রথমে হচ্ছে যে তোমাকে কি আনতে হবে, এরপর হচ্ছে যে শেষে হচ্ছে যে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, দেন তোমাকে হচ্ছে যে কোশ্চেন করতে হবে। সো এটাকে আমরা যখন কি আনতেছি তাহলে কি হচ্ছে, দেশকে ভালোবেসে কি শত শহীদ জীবন উৎসর্গ করেননি। ওকে, ঠিক আছে।
পরের প্রশ্নটা যদি আমরা দেখি, ইহাদের ন্যায় রূপবতী রমণী আমাদের অন্তপুরে নাই, এটাকে কি করতে হবে, আমাদের জটিল করতে হবে। সো এটাকে যখন আমরা জটিল করব, ইহারা যেমন রূপবতী তেমন রমণী। আচ্ছা, আমরা কি করছি, সাপেক্ষ সর্বনাম নিয়ে আসছি এই জায়গায়। সো জটিল করতে হইলে জাস্ট মনে রাখবা তোমাকে সাপেক্ষ সর্বনাম নিয়ে আসতে হবে। জটিল করার সময় যখন তুমি সাপেক্ষ সর্বনাম নিয়ে আসবা তখন দেখবা যে একদম ইজিলি হয়ে গেছে। এরপর যদি আবার দেখি একেই কি বলে সভ্যতা, এটাকে আবার নেতিবাচক করলা, একে সভ্যতা বলে না, এই জিনিসটাকে আমরা সভ্যতা বলা বা বলতে পারি না। এরপর যদি আমরা দেখি সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে, এটাকে সরল বাক্য বলা, একদম সিম্পলি হচ্ছে যে জিনিসটাকে হচ্ছে আনসার দিয়ে দিবা। ওকে, এখন ঠিকঠাক দেখা যাচ্ছে। সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে, সত্য কথা স্বীকার না করলে কি হবে, শাস্তি পাবে। আচ্ছা, এখানে যে কয়েকটা দেয়া আছে এই কয়েকটা তোমরা জাস্ট হচ্ছে যে একটু প্র্যাকটিস করে নিও। 6 নাম্বারটা দেখাই দিই। সমাজ সবাই বলতেছিল যে হচ্ছে যে কঠিন লাগতেছে, এর কারণে হচ্ছে যে সমাজটা হচ্ছে যে স্কিপ করেছি। আর যেহেতু হচ্ছে যে ধরো 9:20 বেজে গিয়েছে, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেই। সমাজ পড়াইতে গেলেই ধরো 30 মিনিটস থেকে 40 মিনিটস লেগে যাবে। আর ধরো কেউ যদি হচ্ছে আজকে প্রথম সমাজ পড়তে যায় তাহলে সব কিছু তার মাথার উপর দিয়ে যাবে। যদি পূর্বের কনসেপ্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে সমাজটা বুঝতে পারবে, বাট আজকে প্রথম সমাজ পড়ে আনসার করাটা অনেক কঠিন হবে। সো আমি এই পাশে দাঁড়াই, তোমরা হচ্ছে একটু আনসার দাও, দেন হচ্ছে যে আমি কারেক্ট করে দিব। সো 6 নাম্বার হচ্ছে তোমাকে কি করতে হবে, একটা বাক্য দেয়া থাকবে, সেই বাক্যটা তোমাকে শুদ্ধীকরণ করতে হবে। এটা একদম সিম্পল। এই জায়গায় হচ্ছে তোমরা একটা ওয়ে ফলো করতে পারো, বা তোমরা হয়তো বা করছো, তোমাদের যে বই আছে ওই জায়গা থেকে যখন পড়েছ। যেমন দেখো, মেয়েটি বেশ বুদ্ধিমান, এটার সবচেয়ে ইজি ট্রিক্স হচ্ছে কোনো নিয়ম পড়ার দরকার নাই, বাহুল্য দোষ তো এমনিতেই বোঝো, তারপর হচ্ছে বানানের যে ত্রুটি আছে এই জিনিসগুলোই তোমাকে দেখতে হবে। যেমন দেখো, বুদ্ধিমান কিন্তু হয় না, মেয়েদের ক্ষেত্রে হয় বুদ্ধিমতী, ছেলে হইলে হয়তো বুদ্ধিমান। সো এইভাবে জাস্ট কি করতে হবে, আমাদের ভুল অংশটা চিহ্নিত করতে হবে। সো আমরা যখন একবার ভুল অংশটা চিহ্নিত করব তখন কি হবে, তখন আমরা পরীক্ষার হলে গিয়ে সর্বপ্রথম আমার চোখে পড়বে এই অংশটা ভুল আছে। যেমন আমরা যদি দেখি সব পাখিরা উড়ে গেল, আচ্ছা এখানে দেখো বাহুল্য দোষ পড়েছ না তোমরা, ইংরেজিতে যেটা রিডান্ডেন্সি। যেমন তোমাকে যদি বলা হয় রিস্টার্ট এগেইন, রিস্টার্ট মানেই তো পুনরায় শুরু করা, রিস্টার্টের পর তো আবার এগেইন বলার দরকার নাই, তাই না? সো পাখিরা মানে হচ্ছে কি, এখানে বহুবচন আছে, এখানে অনেকগুলো পাখি আছে, তাহলে এর আগে তো সব ইউজ করার দরকার নাই। যদি তুমি সব ইউজ করো তাহলে কি করতে হবে, পাখিরা দেয়া যাবে না, তাহলে সব পাখি উড়ে গেল, অথবা দিতে পারো পাখিরা উড়ে গেল, দুইটার যে কোনো একভাবে দিতে পারো। এরপর যদি আমরা দেখি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ, এই যে গীতাঞ্জলি বানানটা এটা কিন্তু তোমাদের বানান শুদ্ধিকরণেও আসে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, অপরাহ্ন, পূর্বাহ্ন, তারপর হচ্ছে এই তো এই টাইপের বেশ কিছু কমন বানান আছে যেগুলো হচ্ছে বারবার আসে, এগুলো কিন্তু মাস্ট দেখে যাবা। তাহলে এখানে দেখো গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। সো এখানে ঠাকুরের দেওয়ার কোনো দরকার নাই। এরপর যদি আমরা দেখি তার চোখ অশ্রু জলে ভেসে গেল, আচ্ছা চোখ কি অন্য কোনো কিছুর জলে ভাসতে পারে? অশ্রু জল ব্যতীত অশ্রু তোমার হচ্ছে যে অন্য কোনো জলে ভাসতে পারে? ভাসতে তো পারে না, তাই না? ওকে, এখানে তাহলে এটা কি দিবা, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, নাকি হচ্ছে যে এখানে পার্থক্যটা কি আছে দেখো তো, এই পাশে আর এই পাশে পার্থক্যটা কি আছে, জাস্ট এই বাক্যটা আইডেন্টিফাই করে দাও, বাকি সবগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা শেষ হলেই ঘুমাবা, এটা শেষ করে দিব, দেন হচ্ছে যে আর কিছু পড়া লাগবে না, এখন জাস্ট একটা ফ্রেশ ঘুম দিতে হবে। কত বাজে, 9:20 বাজে, আর 20 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। কই কারো হচ্ছে যে পাচ্ছি না।
এই জায়গায় সবচেয়ে বড় সমস্যাটা কি হয় জানো, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমার কাছে না 2-3 বার দেখার পরে মনে হইতো যে এই জায়গায় তো কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। সো 2-1 জন দেখলাম মাত্র ধরতে পারছো। সো এখানে দেখো অশ্রু জলে আছে। সো অশ্রু মানেই তো চোখের পানি, তাই না? এখানে আবার জল কথাটা তোমাকে মেনশন কেন করতে হবে? অশ্রু মানে কি চোখের পানি না? এখানে আবার নতুন করে তুমি জল কথাটা কেন মেনশন করবা? অশ্রু বলতেই বুঝতেছি হচ্ছে আমরা চোখের পানি, অশ্রু বলতে তো আর অন্য কোনো কিছুর পানি হয় না। সো এখানে আবার নতুন করে হচ্ছে যে তোমার জল মেনশন করার দরকার নাই। ওকে, পরেরটা যদি আমরা দেখি, এটা তোমার পার্ট, তুমি সলভ করবা। অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন, এটা একটু সলভ করে দাও। এটাই লাস্ট সলভ করো, বাকিগুলো হচ্ছে যে আমি সলভ করে দিই। একটু দ্রুত সলভ করো। হ্যাঁ, অশ্রু মানেই চোখের পানি। এখন তো তোমার আবার নতুন করে জল, পানি এই ধরনের কথা অ্যাড করার দরকার নাই। আর তোমরা যারা এখনো কনসার্ন যে পিডিএফ কোথায় পাবো, তোমরা যারা হচ্ছে পিডিএফ চাও, তোমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। দেখো এখানে পার্থক্যটা কি, অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন, এখানে জাস্ট হচ্ছে মিস্টেকটা আছে হচ্ছে এই জায়গাতে, সপরিবারে। ওকে, হ্যাঁ মোটামুটি তোমরা সবাই পারতেছো। এরপর হচ্ছে বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। ওকে, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, এখানে হচ্ছে যে পার্থক্যটা কি আছে, বিদ্যান বানানে ভুল আছে। বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, এখানে বিদ্যান বানানে ভুল আছে। তাহারা মাঠে খেলা করছে, এখানে তাহারা হবে না। গরুচণ্ডালী দোষে দুষ্ট আছে, এই বাক্যটা সাধু চলিত মিশ্রিত করা যাবে না। তোমাদের সময় লিখে কিনা জানি না, আমাদের সময় প্রত্যেকটা পরীক্ষায় বড় করে লিখে দিত উপরে। আমি ঘাটেল ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ছিলাম। সো আমাদের মোটামুটি সবগুলা পরীক্ষায় লিখে দিত উপরে যে গরুচণ্ডালী দোষে মানে হচ্ছে যে করা যাবে না, মানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, গরুচণ্ডালী দোষ যাতে না হয় পরীক্ষায় দেখার ক্ষেত্রে। সো ওই সময়ে দেখা যায় তো স্কুলে থাকার সময় এই জিনিসটা একটু প্রবলেম হইতো, যে ভাবতাম না কিছু লিখলেই মনে হয় সাধুচলিত মিশ্রিত হয়ে যাবে, বাট পরবর্তীতে এই প্রবলেমটা হয় নাই। এরপর যদি আমরা দেখি দারিদ্রতা আমাদের অভিশাপ, এখানে দারিদ্রতা হয় না, এখানে হচ্ছে তুমি কেন আগেই হচ্ছে বিশেষায়িত করে দিবা, এখানে হবে দারিদ্র আমাদের অভিশাপ। এরপর যদি আমরা দেখি পরের পেজটা, পাতায় পাতায় পরে শিশির নিশির। সো এখানে দেখো শিশির নিশির শব্দটা শুনেই কেমন লাগতেছে, শিশির নিশির তো হয় না, পাতায় পাতায় পরে হচ্ছে নিশির শিশির। সো এটা দেখো তুমি খুব ভালোভাবে না পড়লে কিন্তু তোমার কাছে মনে হবে আরে এটা হচ্ছে যে কোনো তো পার্থক্য নাই। দেখো শিশির নিশির, নিশির শিশির প্রায় ক্লোজ টাইপের না, এর কারণে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এই জায়গায়। মানে জাস্ট অনেক সহজ একটা পার্ট, বাট যদি প্র্যাকটিস ছাড়া যাও এই জায়গায় তাহলে কিন্তু ভুল ধরতে পারবা না। মানে এই পার্টগুলো যদি একবারও করে যাও তাহলে হচ্ছে হোপসো পারবা। যে জায়গায় একটু কঠিন বানান আছে ওইটা হয়তো বা 2-3 বার প্র্যাকটিস করতে হবে, বাট কিছু হচ্ছে যে তোমার হচ্ছে কি হবে, পাতায় একবার না 2বার দিলেও সমস্যা নাই। একবার কেন হবে, একটা পাতায় তো পড়তেছে না, অনেকগুলা পাতায় পড়তেছে। ওকে, শতাব্দীর 2 স্ট্রোক অশ্রু জলে ভেসে গেল, আবারও সেই জিনিসটা আসছে, অশ্রু জলে হয় না। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি বানান ভুল, শ্রদ্ধাঞ্জলি বানান আমরা ভুল করব না। দেখছো তোমরা যারা বানান শুদ্ধিকরণ পড়ছো ওটা কিন্তু এই জায়গায় তোমাদের কাজে লাগতেছে। আসছে 2 এপ্রিল 2019 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, আসছে হবে না, আগামী হবে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো, চোরকে কেউ কখনো পূর্ণচন্দ্র দেয় না, পূর্ণচাঁদ কেউ কি কখনো চোরকে দেয়? চোরকে দেয় হচ্ছে অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা, চোরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা, যাবতীয় প্রাণীবৃন্দ হয় না, সকল প্রাণী হবে এই জায়গায়, সকল প্রাণী এই গ্রহের বাসিন্দা। সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, ভূতে কোনোদিন মজুরি দেয় না, অ্যান্ড এটা একটা প্রবাদ, ভূতের বেগার মানে হচ্ছে নিরর্থক পরিশ্রম। সো ভূতের মজুরি কেউ খাটে না, ভূতের বেগার খেটে মরে, মানে আসলে নিরর্থক পরিশ্রম যেখান থেকে কোনো রিটার্ন পাবা না তুমি। পাহাড়ের প্রকৃতি বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। এখানে কি হবে, পাহাড়ের বৈচিত্র্যতা তো হবে না, এখানে হচ্ছে বৈচিত্র্য হবে, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদেরকে মুগ্ধ করে। এরপর যদি আমরা দেখি বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র, উন্নতিশীল বলতে কোনো কিছু আছে?
উন্নতশীল বলতে তো কোনো কিছু নাই, কোনো শব্দ নাই। উন্নয়নশীল আছে, অনুন্নত আছে, মধ্যমায়ের দেশ আছে, তাহলে উন্নয়নশীল হবে। যাবতীয় প্রাণীরাই এই গ্রহের বাসিন্দা, এটা আরেকবার আমরা করেছি। সকল প্রাণী এই গ্রহের বাসিন্দা হবে। আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। সো এখানে হচ্ছে মানে অনেক বেশি খায় ফেলছো, এর কারণে তোমার হাঁসফাঁস লাগছে। এখানে হচ্ছে আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে, এটা তোমাদেরকে করতে দিলাম, এটা একটু করো। এখানে কি ভুল আছে এটা একটু হচ্ছে আইডেন্টিফাই করো। এটা একটু করো যে আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। আনসারের দিকে তাকাবা না, আনসার না তাকে এটা একটু হচ্ছে যে তোমরা করো, এটা তোমাদেরকে করতেই দিলাম। আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। ওকে, এটা হচ্ছে যে জাস্ট আনসার করে দাও, কণ্ঠ পর্যন্ত খেয়ে আমাদের হাঁসফাঁস লাগছে। এরপর যদি হচ্ছে আমরা দেখি আজ আমার কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান। সো কনিষ্ঠ বোন হয় না, এখানে হচ্ছে যে তোমাকে বলতে হবে আজ আমার ছোট বোনের বাগদান অনুষ্ঠান। এখানে কনিষ্ঠ বোন তুমি হচ্ছে যে ব্যবহার করতে পারো না। আমার কথায় শেষ পর্যন্ত প্রমাণ হলো। সো প্রমাণ আসলে হয় না, একটা জিনিস যখন প্রুভ আসে তখন হচ্ছে যে কি হয়, সেই জিনিসটা প্রমাণিত হয়, প্রমাণ হয় না, প্রমাণিত হয়। এই জায়গায় ভুল আছে, কি প্রমাণ হলো হবে না, প্রমাণিত হবে। লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও। তুমি কখনো কাউকে উপহার করবা, মানে হচ্ছে প্রহার যখন করবা বা অপমান করবা, তখন তাকে পূর্ণচন্দ্র দিবা না, তাকে তুমি অর্ধচন্দ্র দিবা। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখানে খাঁটি গরুর দুধ হবে না। দেখো এটা কিন্তু ভুল ধরতে পারবা না যদি না দেখে যাও। এখানে হবে গরুর খাঁটি দুধ, খাঁটি গরু হয় না। গরু মানে হচ্ছে যে দুধটা খাঁটি হয়। ওকে, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে, এটা তো আমরা হচ্ছে যে করলাম। বৈচিত্র্য হয় না। আচ্ছা, এখানে চেঞ্জটা কি, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা হয় না, বৈচিত্র্য হয়। ওকে, এরপরেরটা যদি আমরা করি, খুব বেশি নাই তোমাদের, দাঁড়াও শেষ করে দিব, আর কয়েকটা আছে। আচ্ছা, এই তো আর লাস্ট 2 স্লাইড আছে তোমাদের। ওকে, জাতীয় প্রেস ক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দিলেন। সো এখানে আসলে ভুলটা কি আছে, জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বক্তৃতা দিলেন নাকি বক্তব্য রাখলেন? বক্তৃতা দিলেন হবে না, তিনি হচ্ছে যে বক্তব্য রাখলেন হবে। কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। সো উৎকর্ষতা হয় না, উৎকর্ষ হয়, উৎকর্ষ প্রশংসনীয় হয়, কারণ তুমি হচ্ছে বারবার বিশেষায়িত করতে পারো না। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। সো তুমি প্রত্যক্ষ করছো মানে কি, তুমি নিজে দেখছো। এই জায়গায় তো আসলে চাক্ষুষ বলার কোনো দরকার নাই, তুমি প্রত্যক্ষ করছো মানে তুমি নিজে দেখছো, তার মানে চাক্ষুষ হবে না। আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। সাম্প্রতিক কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে, মানে হচ্ছে যে সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এখানে নাব্যতা সংকট হবে না, নাব্য সংকট দেখা দিয়েছে হবে। সুজনেরা, আচ্ছা এটা দেখো, ফেলো টাকা মাখো তেল, ফেলো টাকা মাখো তেল আসলে হয় না, এটা একটা প্রবাদ, টাকার জায়গায় হবে করি, ফেলো করি মাখো তেল। সো এই বিষয়টা হচ্ছে এরকম, ফেলো করি মাখো তেল মানে হচ্ছে যে ঘুষখোর টাইপের বা অতি লোভী টাইপের, যাকে কোনো কিছু করতে গেলেই তোমার হচ্ছে যে টাকা দিতে হয়। এরপর যদি আমরা দেখি, কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন। কথাটি শুনে তিনি হচ্ছে আশ্চর্য না আশ্চর্যান্বিত হলেন, মানে তিনি একটু অবাকই হয়ে গেলেন আর কি। এরপর যদি আমরা দেখি, এটা একটা লজ্জাকর ব্যাপার। এটা একটা কেমন ব্যাপার, এটা একটা লজ্জাকর ব্যাপার। এখানে আসলে কি হবে, আচ্ছা তোমরা এখনো যারা হচ্ছে ক্লাসের পিডিএফ নিয়ে হচ্ছে টেনশনে আছো, তাদেরকে বলি, ক্লাসের পিডিএফটা তুমি পেয়ে যাবে হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এখনো যারা জয়েন হও নাই, তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে তুমি হচ্ছে আমাদের ক্লাসের পিডিএফটি পেয়ে যাবে। ওকে, আর যেহেতু হচ্ছে তোমরা অনেকক্ষণ ক্লাস করেছ, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছো, এটাই তোমাদের লাস্ট স্লাইড, আর খুব বেশি বিশ্লেষণ করব না এই স্লাইডটা। এটা হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করবা, জাস্ট আমি খালি ভুলটা ধরে দিব। সো লাস্ট এই 7টা তোমরা একটু প্র্যাকটিস করো, এই 7টা তোমরা একটু প্র্যাকটিস করে তোমরা আনসার দাও। সো পরীক্ষা হলে যাওয়ার আগে শেষ, এখান থেকে যে কোনো 5টা পিক করে তুমি হচ্ছে আনসার দিয়ে যাও। তোমাকে হচ্ছে 2 মিনিট সময় দিলাম, তোমাদের সবাইকে 2-3 মিনিট সময় দিলাম।
তুমি আমার কমেন্ট বক্সে দিতে হবে, বিষয়টা মোটেও এমন না। 1:30 বাজে আমি তোমাদেরকে হচ্ছে 34 পর্যন্ত সময় দিলাম। এই সময়ের মধ্যে তুমি চাইলে পরে তোমার খাতায়ও আনসার করতে পারো, অথবা তুমি কমেন্ট বক্সেও লিখতে পারো। ওকে, সো তোমাকে সময় দেওয়া হলো এইখান থেকে 5টা পিক করে লেখার জন্য। সবাই লিখবা, ভুল হলেও হোক সমস্যা নাই, এখান থেকে লিখো, দিন আমি হচ্ছে বলে দিচ্ছি। আর তোমাদের জন্য আরও একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, তোমরা লিখতে থাকো। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে তোমরা যারা হিউম্যানিটিসের আছো, তোমাদের হিউম্যানিটিসের সবগুলো ক্লাসই কিন্তু হবে। তোমাদের এর পাশাপাশি তোমাদের বাকি যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাস হবে। আর তোমাদের হিউম্যানিটিসের যারা সিভিক্স ক্লাসে কিন্তু আমাকে পাবে। আমি তোমাদের সিভিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র 2টা ক্লাসই নিব। এর পাশাপাশি সিভিক্সে তোমাদের জন্য হচ্ছে বিশেষ একটা ব্যবস্থা থাকছে। সেই ব্যবস্থাটা হচ্ছে তোমাদের জন্য একটা এক্সামের ব্যবস্থাও থাকছে। তোমরা হচ্ছে একটা ডেমো এক্সাম দিতে পারবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারতেছো না? ওকে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে না পারলে পেজের ইনবক্সে মেসেজ দাও, আমাদের হচ্ছে সাপোর্ট টিম তোমাকে হেল্প করবে। আচ্ছা, আহমেদ রাকিব বলেছে আই নিড এ গার্লফ্রেন্ড। আচ্ছা রাকিব, বাকিরা আনসার করতে থাকুক। আমি তোমাকে বলি যে এটা আসলে গার্লফ্রেন্ড খোঁজার জায়গা না। তুমি হচ্ছে লাইভ ক্লাসে এসে গার্লফ্রেন্ড খুঁজতেছো, এটা আসলে গার্লফ্রেন্ড খোঁজার জায়গা না। অ্যান্ড বর্তমান সময়ে মেয়েরা যথেষ্ট পার্সোনালিটি সম্পন্ন ছেলেই খুঁজে। সো কোনো পার্সোনালিটি সম্পূর্ণ ছেলে কখনো পাবলিক প্লেসে এসে অ্যানাউন্সমেন্ট দিয়ে বেরোবে না আই নিড আ গার্লফ্রেন্ড। আর তোমার টাইপের ছেলেরা কিন্তু এখন আসলে কোনো জায়গায় পাত্তা পাবে না, সব জায়গা থেকেই কিন্তু রিজেক্টেড হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, তুমি আসলে নিজের কেরিয়ারটা বিল্ড আপ করো এবং জায়গা মধ্যে বসো, তখন তোমার গার্লফ্রেন্ড খুঁজতে হবে না। কেরিয়ার যদি স্টেবল থাকে তখন আপনা আপনি পাওয়া যাবা। সো এরকম আসলে স্যাসরামি করে লাভ নাই, ভালো হয়ে যাও। আজকে ক্লাস থেকে বুকে হাত রেখা শপথ নাও যে আর মেয়েদের পেছনে স্যাসরামি করবা না। রাখি, ওকে। হ্যাঁ, অনেকেই হচ্ছে যে আনসার করেছে, 2 মিনিটে আনসার করেছে। ওকে, সো আমরা যদি দেখি এটা একটা লজ্জাকর ব্যাপার। সো এখানে আসলে ভুলটা কি আছে? এটা একটা, এখানে বানানে আসলে ভুল আছে, লজ্জাকর বানানটা ভুল আছে। এরপর আমরা যদি দেখি মাতাহীন শিশুর কি দুঃখ, মাতাহীন শিশুর কি দুঃখ, এখানে দেখো তুমি কিন্তু হচ্ছে যে বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ করো নাই বা। আচ্ছা রাহিম, বাকি টপিকগুলো তো পড়ানো হয়েছে, তুমি মনে হয় হচ্ছে ভাইয়া ক্লাসে দেরিতে জয়েন করেছ। তুমি একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা পেছন থেকে করে আসবে। আমাদের যে প্রথম টিচার ছিল সে হচ্ছে বাকি টপিকগুলো শুরুতে হচ্ছে যে তোমার পড়িয়েছে, দেন হচ্ছে আমি এই টপিকগুলো পড়াচ্ছি। সো তুমি একটু কষ্ট করে ভাইয়া আমাদের ইউটিউব চ্যানেল থেকে অথবা এই ক্লাসটি একটু পেছনে গিয়ে করে নিবে। বাট এখন আসলে একটু দেরি হয়ে যাচ্ছে, করলেও একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও। এখন আসলে মাথা ঠান্ডা রেখে তোমার হচ্ছে যে পরীক্ষা দিতে হবে। ওকে, সো এখন অনেক পরিশ্রম করা হয়েছে। এখন যদি আমরা দেখি বিরাট গরু ছাগলের হাট, এই জায়গায় কিন্তু দেখো সব জায়গায় ভুল করে মোটামুটি। বিরাট গরু ছাগলের হাট যখন হচ্ছে যে গ্রামে তোমার হচ্ছে যে মাইকিং করে কোরবানির আগে, আবার এদেরকে ধৈর্য হচ্ছে বইল না যে হচ্ছে যে ভাইয়া বা হচ্ছে যে মাইকিং করতেছে আপনি ভুল বলতেছেন। এখানে আসলে বিরাট গরু ছাগলের হাট হয় না, গরু ছাগলের বিরাট হাট হয় আর কি। সো এই আর কি। এটার কি উত্তর লিখবো নাকি প্রশ্ন তুলে উত্তর করব? উত্তর লিখলেই হবে, বা প্রশ্ন তুলেও করতে পারো, উত্তর লিখলেই হবে, সমস্যা নেই। ওকে, সো তোমাদের জন্য লাস্ট কিছু জিনিস থাকবে বা লাস্ট কিছু অ্যাডভাইস থাকবে। বাংলা সেকেন্ড পেপারে তোমাদের কিছু কমন হচ্ছে যে চিন্তা ভাবনা থাকে। অনেকে রচনা আগে উত্তর করো, এটা কোনো দিনই করবা না, এটা ভুলেও করবা না।
রচনার সময় করবা, মানে বাকি সব কিছু শেষ করে রচনা উত্তর করবা, রচনা আগে উত্তর করতে যাবা না। সো প্রথমে যে এই ব্যাকরণের 6টা টপিক আছে, তুমি আসলে সবগুলাতেই কিন্তু তোমার দেখো অপশন আছে, তুমি কি এ আনসার করবা নাকি বি আনসার করবা, এটা আসলে ডিপেন্ড করবে। যেমন কিছু কিছু বোর্ডের কথা যদি আমি বলি, ঢাকা বোর্ডে কিন্তু আসলে স্পেসিফিক তুমি আনসার করতে পারো। ঢাকা বোর্ডে তুমি একটা স্কিপ করে পড়তে পারো। ঢাকা বোর্ডে তুমি বলতে পারো যে ভাইয়া আমি হচ্ছে যে উচ্চারণের নিয়ম দিব না, আমি হচ্ছে উচ্চারণ নির্দেশ করব, সঠিক উচ্চারণ নির্দেশ করব। ভাইয়া আমি বাংলা বানানের নিয়ম দিব না, আমি হচ্ছে যে বাংলা বানান দিব। বাট তুমি যদি দেখো কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, এই অন্যান্য বোর্ডে কিন্তু আসলে সামটাইমস এই সুযোগটা থাকে না। কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, এই বোর্ডগুলোতে মাঝে মধ্যে দেখা যায় এত কঠিন টাইপের হচ্ছে যে ওয়ার্ড দেয়, যেখানে দেখা যাচ্ছে যে তোমার 8টার মধ্যে তোমার 3টা কমন পড়ছে, তখন তো তুমি আসলে আনসার করতে পারবা না। ওখানে তো ভুল হলে তুমি 2 মাইনাস খাচ্ছই, বা 2 নাম্বার তুমি পাচ্ছ না। সো এই বোর্ডের যারা আছো, কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ডের, তোমাদের একটু সতর্ক থাকতে হবে। তোমাদের ক্ষেত্রে মোটামুটি 2টার হচ্ছে যে প্রস্তুতি নিবা তোমরা, যাতে হচ্ছে যে আনসার করতে পারো। অ্যান্ড ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ডের ধরো তুমি হচ্ছে যে প্রস্তুতি নিয়ে গিয়েছো, বানান নির্দেশ করবা, ঠিক আছে, 5টা কমন পড়েছে, তাহলে তুমি আনসার করে দাও। তুমি হচ্ছে যে উচ্চারণ নির্দেশ করবা, ঠিক আছে, কমন পড়েছে তুমি করে দাও। বাট দেখা গেল যে না, তোমার 3টা কমন পড়েছে, তাহলে তখন তো আসলে কোনো যুক্তিকতা নাই। তখন তুমি হচ্ছে বাংলা বানানির নিয়ম লিখো বা উচ্চারণের নিয়ম লিখো, তখন তুমি নিয়ম লিখে দাও, তখন তুমি হচ্ছে বাধ্য হয়ে নিয়ম লিখবা। এরপর ব্যাকরণের যে বাকি টপিকগুলো আছে, সমাজ কঠিন লাগতেছে, তাহলে হচ্ছে যে তুমি উপসর্গ আনসার করো। উপসর্গ থেকে তো একদম বলা যায় কি কোশ্চেন আসবে। উপসর্গ থেকে তোমাকে বলবে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, নির্দেশ করো। অথবা তোমাকে বলবে যে উপসর্গ কাকে বলে, উদাহরণ সহ উপসর্গের প্রকারভেদ আলোচনা করো। সো উপসর্গের প্রকারভেদ তুমি আলোচনা করে দিলা, বাংলা উপসর্গ কয়টা বললা, দেন হচ্ছে যে কয়েকটা উপসর্গের উদাহরণ দেখে নাও, খাওয়াজ দিয়ে জাস্ট হচ্ছে তোমার হচ্ছে যে কয়েকটা উদাহরণ দিয়ে দেখে যাও, মানে জাস্ট হচ্ছে শব্দ গঠন শিখে যাও। জাস্ট 4-5টা শিখে গেলেই কিন্তু তুমি আনসার করে দিতে পারতেছো। এটা কিন্তু জাস্ট 30 মিনিটসের পড়া। সো সমাস খুব বেশি কমপ্লেক্স লাগলে উপসর্গ আনসার করে দাও, এখানে কিন্তু তোমার হাতে অপশন আছে। সো তুমি আসলে পরীক্ষার হলের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হচ্ছে যে আনসার করবা, কোন জিনিসটা তোমাকে আনসার করতে হবে, এই ডিসিশনটা তোমাকেই নিতে হবে। এরপর হচ্ছে এই পার্টটা যত দ্রুত পারা যায় শেষ করবা। এরপর হচ্ছে ভুলেও ট্রান্সলেশন দিবা না, পারিভাষিক শব্দ দিবা। এই জিনিসগুলা এর আগেও বলেছি, আবারও বলতেছি, ট্রান্সলেশন দিবা না, কারণ এখানে আসলে টিচারের সুযোগ থাকে মার্কস কাটার। তুমি টিচারকে কেন সুযোগ দিবা মার্কস কাটার জন্য? সো ট্রান্সলেশন না দিয়ে তুমি হচ্ছে যে অবশ্যই এই জায়গায় হচ্ছে পারিভাষিক শব্দ দিবা। এরপর হচ্ছে যে তোমার, আচ্ছা ভাইয়া বক্স করে লিখতে হবে না, এগুলো বক্স করতে হবে না। গিফটের জন্য পেইসে হচ্ছে তোমার একটু হচ্ছে যে নক দিতে হবে, গিফটের জন্য পেইজে নক দাও, গিফট পেয়ে যাবা। সো বাকি যে টপিকগুলো আছে দেখা গেল যে হচ্ছে যে তুমি ভালো, এরপর খুদে গল্প নাকি হচ্ছে সংলাপ। খুদে গল্পের ক্ষেত্রে দেখা যায় যে এত অল্প সময়ের মধ্যে তুমি হয়তোবা খুব ভালোভাবে খুদে গল্প রচনা করতে নাও পারো। খুদে গল্প কিন্তু ছোট করে লিখতে হবে এবং একটু কাব্যিক ভাষায় লিখতে হবে এবং লিখার ভাষাটা হতে হবে একটু মার্জিত। সো সেক্ষেত্রে দেখা গেল তুমি এই অল্প সময়ের মধ্যে খুদে গল্প যদি লিখতে না পারো, সেক্ষেত্রে তুমি সংলাপ দিয়ে দাও। ইংরেজিতে যেমন ডায়লগ লিখো, ওই ডায়লগটা তুমি বাংলায় লিখবা। সো বাংলায় ডায়লগ লিখতে পারবা, এতটুকু ক্যাপাবিলিটি বা এতটুকু পটেনশিয়ালিটি তোমাদের সবার মধ্যে আছে বলে আমি বিশ্বাস করি। তোমাদের কোনো প্রবলেম হবে না বাংলায় লেখার ক্ষেত্রে। ওকে, এরপরেও যদি হচ্ছে তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে একটু বলো। আচ্ছা, আরিয়ান সাকিব। সো আরিয়ান সাকিবকে আমি দেখতেছি শুরু থেকেই বলতেছে যে হচ্ছে স্যার নকল করা যায় কিভাবে, সমস্যা নাই, পরে কি করব আমি, আমি তো হচ্ছে যে নকল করেই লিখব। সো মানে এই টাইপের হচ্ছে যে এইটা দেখতেছি, মানে ওর এই কমেন্টটা দেখতেছি। আমি জাস্ট তোমাকে হচ্ছে যে জাস্ট একটা কথা বলি যে আরিয়ান, তোমার লাইফ সবে মাত্র শুরু। এইচএসসি পরীক্ষা হচ্ছে ধরো এতদিন যে তুমি পরীক্ষাগুলো দিয়েছ, এই জায়গায় হচ্ছে একটু মানে এই এসএসসিতে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছ, তার থেকেও আরেকটু গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা দিচ্ছ। বাট তোমার লাইফের টার্নিং পয়েন্ট বা তুমি আসলে লাইফে কোন দিকে মুভ করবা, এই জিনিসটা নির্ধারণ হবে তোমার এইচএসসি পরীক্ষার পরে। এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করবে তোমার উচ্চশিক্ষা, তুমি আসলে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা কি না, এটাও কিন্তু নির্ভর করবে তোমার এইচএসসির রেজাল্টের উপর। এরপর তোমাদের মধ্যে কমন একটা হচ্ছে ইন্টেনশন থাকে যে এইচএসসির পরে উইদাউট আইএলটিএস
তুমি হচ্ছে দেশের বাইরে চলে যাবা, কোনো প্রকার ভাষাগত দক্ষতা ছাড়া তুমি যখন দেশের বাইরে যাবা একটু টাকা পয়সা দিয়ে, দেন ওইখানে যাওয়ার পর আসলে রিয়েল স্ট্রাগলটা বুঝতে পারবা। সো আমি জাস্ট তোমাকে বলবো যে পড়াশোনা বা একাডেমিক যে বিষয়গুলো, এটা মজা করার জায়গা না। ইথিক্সের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবা। তুমি নকল করে এইচএসসির গণ্ডি পার হইতে পারবা, বাট বেশি দূর আগাইতে পারবা না। তোমার দৌড় এই এইচএসসি পরীক্ষা পর্যন্তই। ওকে, পূজা বলেছে ভাইয়া আগে ব্যাকরণ না লিখে যদি রাইটিং পার্টগুলি লিখি তাহলে কি হবে? পূজা, আমার সাজেশন থাকবে তুমি হচ্ছে আগে ব্যাকরণের পার্টটা শেষ করো, সো দ্যাট তুমি আসলে বুঝতে পারবা তোমার হাতে কতটুকু সময় আছে, তুমি রিটেন পার্টের জন্য হচ্ছে যে কতটুকু টাইম দিতে পারবা। আচ্ছা, তোমাদের ওই যে ভাব সম্প্রসারণ বা হচ্ছে দিনলিপি এই রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো কনসার্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যাও, 70 মার্কসের ওপর একটা বিস্তারিত ক্লাস দেয়া আছে, কাইন্ডলি একটু দেখে নিবা। আমি ক্লাসের ডিউরেশনটা বাড়াবো না, যে জিনিসটা একবার আলোচনা করা হয়েছে। ভাইয়া, সংলাপকে 8 জোড়ার কম 12 জোড়ার বেশি লিখতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই সংলাপের ক্ষেত্রে যে কত জোড়া লিখতে হবে। আচ্ছা, পিডিএফটার জন্য হচ্ছে আচ্ছা, পিডিএফ এর জন্য হচ্ছে তুমি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে হচ্ছে পিডিএফ পেয়ে যাবা। হ্যাঁ, ক্লাস শেষ হয়েছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের প্রশ্ন করতে পারো। আচ্ছা, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এর সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি বলবো ব্যাকরণের পাঠ থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কোনো প্রশ্ন করতে পারো। লাস্ট 1 মিনিট তোমাদের জন্য, এই লাস্ট 1 মিনিটের মধ্যে তোমাদের ব্যাকরণ থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ বা ওই 70 মার্কসের জন্য ডেডিকেটেড আরেকটা ক্লাস আছে, যদি দরকার পড়ে তুমি একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নাও। হ্যাঁ, লিখা যাবে, এতে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, বাট দেখো স্ট্র্যাটেজিক্যাল একটা বিষয় আছে। স্ট্র্যাটেজিক্যাল অ্যাডভান্টেজ কখন পাবা? তুমি যখন জানবা যে আমার ব্যাকরণের যে পার্ট আছে এই 30 নাম্বার আমি 1 ঘন্টায় শেষ করতে পারছি, তার মানে আমার হাতে আচ্ছা আমি 30 মিনিটে শেষ করতে পারছি বা 40 মিনিটে শেষ করতে পারছি, তার মানে আমার হাতে সময় আছে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। এই 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমাকে কি করতে হবে? এই 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমাকে বাকি প্রশ্নের আনসার করতে হবে। কিন্তু তুমি যদি রিটেন আনসার করতে যাও সেক্ষেত্রে দেখবা যে তুমি আসলে বুঝতে পারবা না তোমার হাতে কতটুকু সময় আছে, পরবর্তীতে রিটেনে বেশি সময় দিয়ে ব্যাকরণে খারাপ করার সম্ভাবনা থাকে। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ইউসুফ ভাই যেটা বলেছে ওটা করলেও হবে, এর বাইরে লেখা যাবে এমন না যে এর বাইরে লিখলে তুমি মার্কস পাবা না। ওকে, ঠিক আছে, এ পর্যন্তই থাকলো, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। রচনা কিভাবে পড়বো আমি বারবার বলেছি, তোমাদের ওই 70 মার্কসের জন্য ডেডিকেটেড একটা ক্লাস আছে, ওইখান থেকে আসলে দেখে নাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কালকে ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমাদের A+ নিশ্চিত করো, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসটি শেষ করছি এবং তোমাদের সাথে আবারও দেখা হবে সিভিক্স ক্লাসে, এবং সিভিক্স 2টা ক্লাসের মাধ্যমে চেষ্টা করবো তোমাদের সিভিক্সের যাবতীয় যত প্রবলেম আছে সব কিছু শেষ করে দেওয়ার জন্য। এর পাশাপাশি তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আমাদের সাথে নিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আমাকে পাবে, বিউপির প্রস্তুতি যারা নিবা আই এডুকেশনের সাথে বিউপির ক্লাসেও আমাকে পাবে, এর পাশাপাশি অন্যান্য ভার্সিটির প্রস্তুতি যারা নিবা তারা আমাকে পাবে, তবে বাংলা ক্লাসে না, আমাকে সাধারণ জ্ঞান ক্লাসে পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।